সেদিন যে আমরা ইনকাম ফ্রম বিজনেস বা কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট যেটা পড়ালাম, তো সেখানে একটা গ্যাপ রয়ে গেছিল যে, এবং আজকে ওইটার হ্যান্ড আউট দিয়ে দিছি আপনাদেরকে। পাইছেন না সবাই? ইয়েস স্যার, এই যে। ঠিক আছে, তো ওখানে এইটুক বাকি ছিল, সেটা হলো সম্ভবত এটা পড়ানো হয় নাই, সেটা হলো ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন। এটা তো আমাদের থার্ড শিডিউলে বরাবরই ছিল, আগেও ছিল, এখনো আছে। তো এইখানে ডেপ্রিসিয়েশন কত প্রকার ও কি কি? ডেপ্রিসিয়েশন তিন প্রকার: নর্মাল ডেপ্রিসিয়েশন, ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এবং এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। নর্মাল ডেপ্রিসিয়েশন তো ভেরি মাস নর্মাল, সেখানে বেশ কিছু রেট দেয়া আছে। ফ্যাক্টরি বিল্ডিং হলে 10%, নর্মাল বিল্ডিং হলে 5%, মেশিন হলো 10, আর সবগুলোই মোটামুটি 10%। গাড়ির জন্য, কোনো গাড়ি যদি কোনো কোম্পানি কোনো কার বা জিপ কিনে, তাইলে সেটা যদি 30 লক্ষ টাকার বেশি দামে কেনা হয়, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ওই গাড়ির দাম ধরবে 30 লাখ টাকা এবং ওই 30 লাখ টাকার উপরে ডেপ্রিসিয়েশন দিবে। তার মানে স্যার, এই লাইনটা একটু আরেকবার স্যার, এই 30 লাখের এটা একটু বুঝি। কোনো কোম্পানি যদি কার বা জিপ কিনে থাকে 1 কোটি টাকায়, কিন্তু ওই গাড়িটা 1 কোটি টাকা হলো বুক ভ্যালু, ওই অনুযায়ী কোম্পানি তার খাতায় ডেপ্রিসিয়েশন দেখাবে তার মতো করে, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। ওটার সাথে ইনকাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন মিলবে না। কেন মিলবে না? মিলবে না এই কারণে যে ইনকাম ট্যাক্স আইনে বলা আছে থার্ড শিডিউলে যে ওই গাড়ির দাম যদি 30 লক্ষ টাকার বেশি দামে কেনা হয়, তাহলে ওই গাড়ির মূল্য ধরিতে হইবে 30 লক্ষ টাকা, এবং ডেপ্রিসিয়েশন হবে 30 লক্ষ টাকার উপরে, 1 কোটি টাকার উপরে নয়। এখন বলতে পারেন, স্যার এটা কোন দেশি আইন, এটা কিসের আইন, এটা গাড়ি জোরের আইন, আমি 1 কোটি টাকায় গাড়ি কিনছি, আমার তো সব প্রমাণ আছে, বাট দিস ইজ দ্য ল। ডিপ্রিসিয়েশনটা বিগিন কত থেকে? একটা প্রবলেমে পড়ছে, এই জন্য বলছি। আমি 31শে ডিসেম্বর কিনলাম একটা গাড়ি, 31শে ডিসেম্বর 2024, হ্যাঁ, বা 2023 কিনলাম। সেটা কি 31শে ডিসেম্বর 2023-এ ডিপ্রিসিয়েশন হবে? শোনেন, যে একটা কথা বলিনি, সেটা হলো যে একটা মেশিন বা একটা বিল্ডিং, ফার্নিচার যখনই কেনা হোক, গাড়িটা যখনই কেনা হোক, বছরের মধ্যে ফুল ইয়ার্স ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে। কখন কেনা হলো সেটি বড় কথা নয়, বছরের যে কোনো সময়ের মধ্যে কিনলেই সে সারা বছরের ডেপ্রিসিয়েশন পাবে। যে বছরে ইন দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন, বাট ইন দ্য ইয়ার অফ ডিসপোজাল, নো ডেপ্রিসিয়েশন। যে বছরে বিক্রি করা হবে কোনো মেশিন বা ফার্নিচার বা গাড়ি বিক্রি করে দেওয়া হবে, সে বছরে কোনো ডেপ্রিসিয়েশন পাবে না। আর যে বছরে কিনবে সে বছর, বছরের যখনই কিনুক পুরো ডেপ্রিসিয়েশন পাবে। আর যে বছর বিক্রি করবে সে বছর যখনই বিক্রি করুক কোনো কথায় কাজ হবে না, কোনো ডেপ্রিসিয়েশন নট অ্যালাউড। এই হলো আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা, এইটা গেল নর্মাল ডেপ্রিসিয়েশন। এরপরে আসি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন। ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারেই পাওয়া যায়। ফার্স্ট ইয়ারে যদি কোনো বিল্ডিং নতুন বানানো হয় বা কোনো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নতুন কেনা হয়, তো যেটা দিয়ে যাত্রা শুরু করা হবে, প্রোডাকশনে যাবে, প্রোডাকশন শুরু করা হলো, ওই ফার্স্ট ইয়ারে আপনার নর্মাল ডেপ্রিসিয়েশন পাবে 10%, আর ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পাবে 25%, টোটাল ডেপ্রিসিয়েশন পাবে 35% ফার্স্ট ইয়ারে। তো পাওয়ার পরে সেকেন্ড ইয়ারে কিন্তু আর আপনার এই ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা থাকে না। ইনিশিয়াল নাম, যদি নামের অর্থ যদি দেখেন, ইনিশিয়াল তার মানে হলো অনলি ইনিশিয়াল ইয়ারে এই ডেপ্রিসিয়েশনটা পাওয়া যায়, ইন এডিশন টু নর্মাল ডেপ্রিসিয়েশন। নর্মাল ডেপ্রিসিয়েশন তো পাবেই, ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনও পাবে, শুধু ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে দুইটা ডেপ্রিসিয়েশনই পাবে, কিন্তু সেকেন্ড ইয়ারে থেকে শুধু নর্মাল ডেপ্রিসিয়েশন। এবং ডেপ্রিসিয়েশন কিন্তু হয় অন রিটার্ন ডাউন ভ্যালু, নট অন কস্ট। রিটার্ন ডাউন ভ্যালু মানে সে অ্যাকাউন্টিংয়ে বলে বুক ভ্যালু, ইনকাম ট্যাক্সে বলে রিটার্ন ডাউন ভ্যালু। রিটার্ন ডাউন ভ্যালু মানে হলো কস্ট লেস ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু ফর্মুলা আছে, যে অ্যাসেটটা ডিউরিং দ্য ইয়ারে যদি ব্যবহৃত না হয়, তাহলে কিন্তু ওটার উপরে ডেপ্রিসিয়েশন হয় না। একটা মেশিন কিনলেই তার উপরে ডেপ্রিসিয়েশন হবে না, পাবে না, যদি না সেটা দিয়ে প্রোডাকশনে না যায়। এটা গেল ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন পড়ানো শেষ। স্যার, এখন আসেন, ইনিশিয়ালটা তাহলে ডাবল ডেপ্রিসিয়েশন হয়ে গেল না এটা? আপনি ডাবল হোক ট্রিপল হোক, আমার পড়ানোর কথা পড়ায় যাচ্ছি, আপনি আপনার মনে দ্বিধা লাগতে পারে, তো দ্বিধা দিয়ে কিছু যায় আসে না। এখন আসেন এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। তো এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন তো অনেক খটকা জিনিস। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এটা কোনো নর্মাল না। এটা এটা পেতে গেলে জাতীয় রাজস্ব বোর্ডে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়, প্রোডাকশনে যাওয়ার 6 মাসের মধ্যে আবেদন করতে হয়, এবং সেখানে একটা মুসলেকা দিতে হয়, হলফনামা দিতে হয় যে আমরা ট্যাক্স হলিডের জন্য অ্যাপ্লাই করব না বা করি নাই। তো ট্যাক্স হলিডে আর এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এটা পরস্পর বিরোধী, একটা হইলে ওইটা হয় না, এটা হইলে ওইটা হয় না, ওইটা হইলে এইটা হয় না, এরকম আর কি। একটা ফোরগো করতে হয়, সারেন্ডার করতে হয়। তো এটা শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যেটা বাংলাদেশে ইতিপূর্বে ব্যবহৃত হয়নি, এমন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরই শুধুমাত্র প্রযোজ্য। এটা জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়, জাতীয় রাজস্ব বোর্ড যদি এটা অ্যাপ্রুভ করে,
তখনই এই ডেপ্রিসিয়েশন পাওয়া যায়। আর এই ডেপ্রিসিয়েশন যদি পাওয়া যায় তাহলে অন্য কোনো ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে না। এটা তো কোয়াইট মানে ন্যাচারাল। এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন যদি পাওয়া যায় তাহলে আপনার ইনিশিয়াল আর নর্মাল ডেপ্রিসিয়েশন এগুলো পাওয়া যাবে না, এইটাই পাওয়া যাবে শুধু। তো এটা পাইলেই তো হয়, কারণ এটা ফার্স্ট ইয়ারে মানে অর্ধেক। একটা মেশিন যদি 1 কোটি টাকা দিয়ে কেনা হয়, প্রথম বছরই 50 লাখ টাকা ডেপ্রিসিয়েশন, তো কম কথা না, তাই না? তো এতে করে হয় কি, যে ফার্স্ট ইয়ারে হয়তো লস চলে আসতে পারে, ব্যবসায় হয়তো লোকসান চলে আসতে পারে। কিন্তু এখন বাস্তবে আমরা আর এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এই বাংলাদেশে দেখি না। আইনে আছে, বাস্তবে নাই। কেন নাই? এটা মানে ব্যবসায়ী, তো এটা কেন ব্যবসায়ীরা এটাকে লুফে নিচ্ছে না? নিচ্ছে না এই কারণে, ওই যে 60 পয়সা করে যে টার্নওভার ট্যাক্স, ওইটাতে গিয়ে আটকা পড়ে। ব্যবসায় যদি লোকসানও হয় এই এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের কারণে, তারপরে তো তাকে মানে মিনিমাম ট্যাক্স অন টার্নওভার ট্যাক্স যেটা, ওইটা দিতেই হচ্ছে। তাহলে আমার লাভ কি? তাহলে খামাখা আমার আগে ভাগে এত ডিপ্রিসিয়েশন নিয়ে আমার লাভ কি? তার চেয়ে ধীরে ধীরে পাই। তো যার জন্য এইটা এখন আর সেই চার্মটা নাই, এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের সেই চার্মটা নাই। এখন আসেন, ডেপ্রিসিয়েশন পড়ানো শেষ, এখন আসেন অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন হলো রাইট অফ। তো প্রিলিমিনারি এক্সপেন্ডিচার যেটা হবে সেটা 5 বছরে রাইট অফ করে ফেলতে হবে 20% হিসাবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট 10 বছরে রাইট অফ করে ফেলতে হবে। সফটওয়্যার তো দেখলেনই, দেশি বিদেশি হলে একরকম, ওইভাবে আপনি ডেপ্রিসিয়েশনের মতোই আর কি অ্যামোর্টাইজেশন হবে। আর লাইসেন্স ফি হলো, যদি গ্রামীণ ফোন আপনার 4G লাইসেন্স বা 5G লাইসেন্স কিনে বিটিআরসি থেকে, ধরেন 500 কোটি টাকায় কিনলো, তাহলে প্রতি বছর 100 কোটি টাকা করে রাইট অফ করতে পারবে, মানে অ্যামোর্টাইজ করতে পারবে। তো থার্ড শিডিউল পড়ানো শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন? স্যার, প্রিলিমিনারি এক্সপেন্সের মধ্যে কি কি জিনিস পড়বে? এটা আমার পড়ানোর বিষয় না, এটা অ্যাকাউন্টিং এর ক্লাস। এটা মানে এটা ট্যাক্সের প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, মানে প্রি অপারেশনাল এক্সপেন্ডিচার। আপনার যদি অ্যাকাউন্টিং ই থাকে তাহলে তো আমার এই কোশ্চেনটাই বা কি করলেন আমি বুঝলাম না। না স্যার, ট্যাক্স অফিস কোনটাকে কনসিডার করবে কোনটাকে, এখন? মানে ব্যালেন্স শিটে, যেটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যেটা প্রিলিমিনারি এক্সপেন্ডিচার থাকে, প্রি অপারেশনাল এক্সপেন্ডিচার, এই এটা উইদাউট এনি কোশ্চেন সবগুলাকেই কনসিডার করবে? যাই হোক, ওগুলো বাদ দেন আপনি, এই সমস্ত প্র্যাকটিক্যাল কথাবার্তা বাদ দেন, পাস করেন আগে। আর কোনো কোশ্চেন? স্যার ওই যে গাড়ির ক্ষেত্রে স্যার যে 30 লক্ষ টাকা ধরে স্যার আমরা নর্মাল 10% হারে ডেপ্রিসিয়েশন করতে থাকবো, তাই তো স্যার? আপনারা? মানে না, ট্যাক্স অফিস মানে অ্যাসেসমেন্ট তো এভাবে হবে 10% ধরে। হ্যাঁ, মানে 30 লক্ষ টাকা লেখছি, মানে ওইটা একটা আজগুবি একটা ব্যাপার। যে আমি একটা গাড়ি কিনলাম, আমি মানে কোম্পানি একটা গাড়ি কিনলো 1 কোটি টাকায়, কিন্তু সে 1 কোটি টাকার উপরে ডেপ্রিসিয়েশন দিবে না। তা সে দিবে গায়ের জোরে, গাড়িটার দাম ধরবে 30 লক্ষ টাকা, এবং 30 লক্ষ টাকার উপরে এরকম ডেপ্রিসিয়েশন দিতে থাকবে। ফার্স্ট ইয়ারে ধরেন 10% দিল, তো 3 লাখ টাকা, তাহলে সেকেন্ড ইয়ারে দিবে 27 লাখ টাকার 10%, 2,70,000 টাকা সেকেন্ড ইয়ার, এরকম এটা কি মানে এটা কমতে কি স্যার থাকবে। এবছর থেকে চালু হয়েছে এই নিয়মটা? আরে বলে কি, এই নিয়মটা যুগ যুগ ধরে, ব্রিটিশ আমল থেকে। স্যার, তাইলে তো ট্যাক্স অ্যাকাউন্টিং আর এই অ্যাকাউন্টিং এই কি বলে স্যার, ট্যাক্স ডেপ্রিসিয়েশন আর অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন কখনোই মিলবে না স্যার। এই জন্য তো ডেফার্ড ডেফার ট্যাক্স, এই ট্যাক্স। জন্য তো IS 12। হ্যাঁ বলেন। 10% পেইড অ্যাপ ক্যাপিটাল একটা ইস্যু আছে মোটর ভেহিকেলের কস্টের সঙ্গে। হ্যাঁ, সেক্ষেত্রে ওটা যদি পড়ানো আমরা হবে আজকে। না না না, ওটা আজকেই পড়ানো হবে, ওটা ইনকাম ফ্রম আদার সোর্স আসিতেছে। স্যার, আমি কি ইচ্ছে করলে কি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন কি স্কিপ করতে পারবো কিনা, যদি আমি চাই, ট্যাক্স পে বাস্তবে যদি চাই? বাস্তবে দেখি যে না, মানে না চাইলে যাহা পাওয়া যায় তেয়া গেলে আসে হাতে, রবীন্দ্রনাথের গান আছে না, না চাইলে আসলে এটা কেউ দেয় না। সমস্যা হলো যে একটা কোম্পানি, সে নতুন একটা মেশিন ইনস্টল করে সে প্রোডাকশনে গেছে, তো সে তো মানে অ্যাজ পার অ্যাকাউন্টিং, সে তো একটা মানে ফিক্সড অ্যাসেট শিডিউল করছে, সেখানে নর্মাল ডেপ্রিসিয়েশন চার্জ করে গেছে। ইনকাম ট্যাক্সের ডিসিটি ওই নর্মাল ডেপ্রিসিয়েশনই দিয়ে যায়। কিন্তু এটার জন্য ঝগড়া বিবাদ করতে হয়, এটার জন্য আমার যে এটা নূতন এবছরে নিউ এডিশন, এটার উপরে আমি বোথ ডেপ্রিসিয়েশন কেন পাবো না, নন ইনিশিয়াল এবং নর্মাল কেন পাবো না, এই ঝগড়াঝাটি করলে পাওয়া যায়। তো এমনি মানে সুমোটো আসলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এদিকে নজরও থাকে না, দিতেও চায় না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজর কিভাবে রেভিনিউ বাড়বে, কিভাবে ইনকাম বাড়ানো যাবে, এটা দিলে তো আরো ইনকাম কমে যায়। এখন স্যার এখন বলতে পারেন যে এটা কি তার ইচ্ছা, এটা কি তার ইচ্ছা, সে ইচ্ছা করলে দিবে, ইচ্ছা করলে দিবে না, এরকম বিষয়টা? উত্তর হলো নো, দুইটাই দিতে হবে ফার্স্ট ইয়ার হলে। তো অনেক সময় আসলে এটা নজরেও আসে না, না ওইভাবে হয় না। যাই হোক, বলেন। স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে একটা কার কেনা হয়েছে 1 কোটি টাকা দিয়ে, বাট ট্যাক্স ট্যাক্সের থার্ড শিডিউলে 30 লাখ টাকার উপর কারের কস্ট ধরা যাবে না। যদি সেকেন্ড ইয়ারে যদি কারটা যদি আমি 50 লাখ টাকা বিক্রি করে দিই, তখন কি 20 লাখ টাকা আমার ক্যাপিটাল গেইন হবে? না, ওইখানে হিসাব নিকাশটা আবার একটু ভিন্ন। ক্যাপিটাল গেইন তো প্রশ্নই আসে না, কারণ কস্ট প্রাইস থেকে সেলস প্রাইস
কস্ট প্রাইস কিন্তু 1 লাখ। তাহলে বলতে পারেন স্যার এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কস্ট প্রাইস ধরে নিল 30 লাখ। নো, আমি কস্ট প্রাইস 30 লাখ লিখি নাই। আমি লিখি নাই, আমার কলম দিয়ে কস্ট প্রাইস 30 লাখ টাকা লিখি নাই। আপনি ভালো করে খেয়াল করেন, লেখা আছে ডিমড প্রাইস। ডিমড মানে হলো ধারণাগত প্রাইস। তার মানে এটা আরেকটা বাংলা হলো আজগুবি প্রাইস, লিখতে পারেন আজগুবি প্রাইস। তার মানে আপনি যা বলতেছেন ওটা না। আপনার মনে যেটা স্ট্রাইক করছে যে না 30 লাখের উপরে দিচ্ছে, সুতরাং 50 লাখে বিক্রি করলে তো আমার 20 লাখ টাকা ক্যাপিটাল গেইন হবে, সেটি হবে না। 50 লাখ টাকায় বিক্রি করলে কি হবে সেটাও আমি বলে দিতে পারি। আগামী বছর 50 লাখ টাকায় বিক্রি করলে রিটার্ন ডাউন ভ্যালু আছে 27 লাখ টাকা। ফার্স্ট ইয়ারে 30 লাখ টাকা থেকে 10%-এ 3 লাখ টাকা যদি ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে রিটার্ন ডাউন ভ্যালু থাকে 27 লাখ। এই অবস্থায় গাড়িটা যদি আপনার 50 লাখ টাকায় বিক্রি করা হয়, কথার কথা রিটার্ন ডাউন ভ্যালু থেকে যতটুকু বেশি দামে বিক্রি করা হবে ততটুকু মানে ধরে নেওয়া হয় রেভিনিউ গেইন, মানে বিজনেস ইনকাম ধরা হয়। ক্যাপিটাল গেইনের তো প্রশ্নই আসে না। স্যার এটা তো অ্যাসেসমেন্টের সময় হবে, আমার বুক ভ্যালুতে তো কস্ট প্রাইসই থাকবে। এটা তো বেসড অন দ্যাট জাজমেন্ট, অ্যাসেসমেন্ট অর্ডারটা এভাবেই হবে স্যার 30 লাখ টাকার উপরে। আমার অ্যাকাউন্ট ছিল তো স্যার, এখানে আমার 47 টাকা লস থাকতেছে। আমি যদি তো 50 লাখ থাকবেই। টাকা সেল করি, হ্যাঁ হ্যাঁ, বাট আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি আসছি, জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পেরেছি স্যার। এক্ষেত্রে কি স্যার, যে বাকি যে 30 লাখ আর 50 লাখের যে গ্যাপ স্যার, এর সাথে এই 27 লাখ টাকা 23 লাখ টাকা কি রেভিনিউ গেইন ধরবে ট্যাক্স অফিস তাহলে? অফিসের নিয়ম তো খুব পরিষ্কার, আমি তো আপনাকে অঙ্কটা করেই দিলাম। সেলস প্রাইস মাইনাস রিটার্ন ডাউন ভ্যালু। সেলস প্রাইস জি হচ্ছে 50 লাখ মাইনাস রিটার্ন ডাউন ভ্যালু 27 লাখ, সমান জি সমান কত, 22-23 লাখ টাকা আপনার হচ্ছে জি রেভিনিউ গেইন। স্যার 46 ধারায় এখানে বলা আছে, 46-5 উপধারায় ওই যে ক্যাপিটাল গেইনের কথা বলা আছে, রেভিনিউ গেইনের কথা বলা আছে, ক মাইনাস খ, খ মাইনাস গ, হুম হুম। ক মাইনাস গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন খ, খ মাইনাস গ যেটা স্যার, হুম খ তো হলো স্যার আমার পরিসম্পদের অর্জন মূল্য। হুম। ওখান থেকে থার্ড শিডিউলের অধীনে অবচয় ভাতা অনুমোদনের পর অবলম্বিত মূল্য বাদ দিলে তো স্যার আমার আরো কম হওয়ার কথা। তাহলে খ মাইনাস গ এর যে রিয়েল ফিচার, যেটা ব্যবসা হইতে আয়ের মধ্যে নেওয়ার কথা বলছে 46 না ধারায়। না, ওই তো ব্যবসা থেকে, মানে ঠিক আছে আপনি, বুঝছি আপনার কথা। কস্ট অফ অ্যাকুইজিশন থেকে তো আপনার সেলস ভ্যালু আমার বেশি না। হ্যাঁ, তাহলে স্যার এটা একটু কেমন যেন মনে হচ্ছে আর কি স্যার। খ না না। মাইনাস গ দিলে এখানে ব্যবসা হইতে আয় হবে, আর হুম। তা না হলে ক মাইনাস খ সমান মূলধনী আয় যাবে। হ্যাঁ, তাহলে স্যার এটা মূলধনী আয়ের তো কোনো প্রশ্নই এখানে নাই। এটাই তো না, আপনি ক্লিয়ার, এটা তো 46 ক্লিয়ার। ধারার কথা বলছিলাম স্যার। আমিও জি 46 ধারা থেকেই বলতেছি আপনাকে, 46 জি ধারায় স্যার। তো আপনার এরকম, মানে ধরেন একটা মেশিন যদি 100 টাকা দিয়ে কেনা হয়, এরকম উদাহরণ জি স্যার। দিছি তো আপনাকে। ধরেন 30 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হলো, এখন 70 টাকা হলো রিটার্ন ডাউন ভ্যালু। এখন যদি এই মেশিনটা যদি 117 টাকায় বিক্রি করা হয়, তখন আমার কত টাকা ক্যাপিটাল গেইন হবে, কত টাকা রেভিনিউ গেইন হবে, ওইটাই হলো ক মাইনাস ক। ওই জিনিসগুলো যেটা জি দেখাইছি, জি জি স্যার। এইগুলোকে আমি অঙ্ক করে এখানেও দেখাইছি সহজভাবে সবাইকে আর কি। তার মানে এগুলি টোটালটাই স্যার আমরা ব্যবসা হইতে আয় নিয়ে যেতে পারি, মূলধনী আয় বাদ দিয়ে স্যার। মূলধনী আয় হবে কেন? আপনি কস্ট অফ অ্যাকুইজিশন তো 1 কোটি, আপনি বিক্রি করছেন 50 লাখ, আপনার মাথায় মূলধনী আয় আপনার মাথা থেকে আপনি সরায় ফেলেন। আচ্ছা, এখন আসেন যে আমাদের হেড বাকি আছে কয়টা? হেড বাকি আছে সম্ভবত 2টা। একটা হচ্ছে আপনার ইনকাম ফ্রম, এই যে আপনার একটা আছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আছে না একটা, 6 নাম্বার। জি স্যার। আমাদের তো 5 নাম্বার পর্যন্ত পড়ানো শেষ, আর বাকি 2টা আজকে শেষ হবে। একটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এটার মধ্যে কি কি আসে? 1 নম্বরে, আমি যতটুকু বুঝি, 1 নম্বরে আসে ক্যাশ ডিভিডেন্ড ইনকাম, 2 নম্বরে আসবে ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, 3 নম্বরে আসবে ইন্টারেস্ট, আর কি এই তো মনে হয় রয়্যালটি ইনকামটা কি এখানে আসবে নাকি, রয়্যালটি? স্যার রয়্যালটি আদার্স ইনকাম, হ্যাঁ, রয়্যালটিস আর আদার্স ইনকাম। আদার্স আদার্স, আদার্স তাইলে এখানে নাই, ঠিক আছে। তাইলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট পড়ানো শেষ। কোথায় যাবে স্যার? মানে গুডউইলটা কি কোথায় যায় স্যার? গুডউইলটা না, গুডউইল এখানে না। তাহলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, তাহলে আমরা দেখতে পাই সচরাচর এই জিনিসগুলো এখানে আসবে। মানে আগে ছিল ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ থেকে সঞ্চয়পত্রের সুদ, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট, এই 2টাকে নিয়ে আসছে। আর ইনকাম ফ্রম আদার সোর্স থেকে ওই 2টাকে নিয়ে আসছে, উপরের 2টাকে নিয়ে আসছে, ডিভিডেন্ড ইনকাম এবং ব্যাংক সুদ ইনক্লুডিং এফডিআর এর ইন্টারেস্ট, সব আর কি। তাহলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট পড়ানো 1 মিনিটে শেষ, একটা হেড। আর ইনকাম ফ্রম আদার সোর্সটাই শুধুমাত্র আমাদের বাকি। তো ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ওই যে আপনি বলছেন রয়্যালটি, টেকনিক্যাল নো হাউ ফি,
এইগুলো আসবে, তাই না? হ্যাঁ, ওইগুলো আসবে, এবং এছাড়া বেশ কিছু ডিমড ইনকাম আছে। তো ডিমড ইনকাম গুলো আমরা একটু দেখি যে ধারণাগত আয় মানে কি কি আসতে পারে। বেসিক্যালি সেকশন 67, তো 67-এ আপনার এইগুলো যদি আমরা একটু একটু করে দেখি যে 67-এ কি কি আছে, মানে ডিমড ইনকাম হিসেবে কি কি আসতে পারে। তো একটা একটা করে একটু দেখি, কোশ্চেন থাকলে তো আপনি করবেনই। এবং এইটা হয়ে গেলে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সও শেষ হয়ে যায়, সবগুলো হেডই শেষ হয়ে যায়। এরপরে যাব আমরা সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসে। তো এক নাম্বারটা দেখি। এখানে বলছে যে কোনো ব্যালেন্স শিটে যদি কোনো ফিকটিশাস কোনো লায়াবিলিটি দেখা যায়, সানডি ক্রেডিটার, বিলস পেয়েবল বা ট্রেড ক্রেডিটার ইত্যাদি ইত্যাদি, এরকম যদি ফলস কোনো লায়াবিলিটি, ফিকটিশাস কোনো লায়াবিলিটি দেখা যায়, এবং ডিসিটি যদি সেটা ব্যাখ্যা দিতে বলে যে এই লায়াবিলিটি মানে কে আপনার কাছে টাকা পায়, কারা টাকা পায়, তো সেটার কোনো সদুত্তর যদি কোম্পানি দিতে না পারে, অথবা যেটা দিল সেটা মনোপুত হলো না, বা সেটা ভেরিফাই করে মানে মিথ্যা পাওয়া গেল, যে আসলে কেউ টাকা পায় না, তো ইত্যাদি, তো সেটা হলে ডিসিটি এটাকে, সেক্ষেত্রে ওই লায়াবিলিটি ডিসিটি 67(2) ধারার আলোকে ডিজালাউ করতে পারবে। ডিজালাউ তো না, মানে এটাকে ইনকাম হিসেবে গণ্য করতে পারবে। ইনকাম হিসেবে গণ্য করে ওইটার উপরে মানে ট্যাক্স ধার্য করতে পারবে, এটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে। এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো আসলে প্রকৃতপক্ষে ইনকাম নয়, কিন্তু এগুলাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই এই মানে ক্ষেত্রে এগুলাকে ডিমড ইনকাম হিসাবে মানে নিয়ে নেবে আর কি। এক নাম্বার শেষ। এক নাম্বার নিয়ে কোনো কোশ্চেন? আসেন 2 নম্বরে, 67(3), সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট লোন এক্সপেন্ডিচার। এটা আগেও ছিল এটা 19-এর 3 ধারায়, আগের আইনে। সেটাই এখানে, মানে যদি কোনো মানে এক্সপেন্ডিচার করলো সেটা ব্যাখ্যা দিতে পারলো না। যদি কোনো ইনভেস্টমেন্ট, ধরেন একটা লোক উত্তরায় বাড়ি করছে, তো কত টাকায় বাড়ি করছে? বাড়ি করছে ধরেন 1 কোটি টাকায় বা 5 কোটি টাকায়। যখন তার কাছে ব্যাখ্যা চাওয়া হলো যে এই টাকার সোর্স কি, আপনি যে ইনভেস্টমেন্ট করলেন এ টাকার সোর্স কি, সে ব্যাখ্যা দিতে পারলো না, অথবা আংশিক ব্যাখ্যা দিতে পারলো। সে 80 লাখ টাকার ব্যাখ্যা দিতে পারলো, বাকি 20 লাখ টাকার ব্যাখ্যা দিতে পারলো না। সেখানে বাকি 20 লক্ষ টাকা যেটা আনএক্সপ্লেইনড, সেইটা ডিসিটি এই ধারাতে ইনকাম ফ্রম আদার সোর্সে এটাকে ইনকাম হিসাবে গণ্য করবে। ইভেনচুয়ালি আপনার এক্সপেন্ডিচারও তাই। আপনার ধরেন কথার কথা যে আপনার আয় কত? আয় হলো 10 লাখ। আপনার ব্যয় কত? ব্যয় হলো 12 লাখ। তাইলে এই যে আয়ের থেকে ব্যয় বেশি, যে বাকি টাকা আপনি কোত্থেকে পেলেন, তো এটার ব্যাখ্যা কি? তো দেখা গেল ব্যাখ্যা নাই। কথার কথা আর কি, যদি ব্যাখ্যা না থাকে, এসএসসি যদি কোনো মানে এটার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পারে, বা ব্যাখ্যা যেটা দিল সেটা ডিসিডির কাছে মনোভূত না হয়, সে যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, তাহলে সে ওই ডিসিটি এটাকে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট লোন এক্সপেন্ডিচার এগুলোকে আয় হিসেবে গণ্য করতে পারবে। নর্মালি দেখা যাচ্ছে একজনের ফাইলে একটা বিল্ডিং দেখানো আছে, তো প্রথম বছর তো ব্যাংক লোনের মাধ্যমে কনস্ট্রাকশন প্রোগ্রেস দেখা দিচ্ছে, বিল্ডিংটা করছে, হয়তো বিল্ডিংটা ওই বছর সমাপ্তও হয়ে গেছে। দ্বিতীয় বছরে এসে পিডব্লিউডি রেট অনুযায়ী সে রিটার্নটা রেডি করছে আর কি, পিডব্লিউডি রেট অনুযায়ী রিটার্নটা রেডি করে সাবমিট করছে। বাট প্রথম বছরে হয়তো 2টা ব্যাংকে ব্যাংক লোন ছিল, ভুলবশত একটা ব্যাংকের ব্যাংক লোন দেখায় নাই। দ্বিতীয় বছর এসে যখন পিডব্লিউডির রেট অনুযায়ী যখন সে রিটার্নটা রেডি করতে গেছে, তখন দেখে তার ফান্ড শর্ট হয়। তা ফান্ড শর্টে তখন দেখা গেল যে আগের বছর যে লোনটা নিয়েছিল লোনটা সে এখানে দেখায় নাই। এখন সে ওইটা দেখাতে পারবে না, পারবে কিনা, দেখাতে গেলে কি ধরনের প্রবলেম হবে স্যার সে? এখন যা হওয়ার তো হয়েই গেছে, আগের বছরই তো আপনার রং রিটার্ন, ওটা তো আসলে কারেক্ট রিটার্ন না, যেহেতু তার একটা লায়াবিলিটি ছিল, সেই লায়াবিলিটি লোন ছিল, লোনটা দেখায় নাই। আচ্ছা, যাই হোক, তা এখন যদি দেখা, এখন এখন দেখাবে, দেখালে যা হয় তা হবে, কিছু করার আছে কি? এখন তো ধরেন ধরা পড়ছে যে তার আরেকটা লোন ছিল, সেটা ভুল করছে, তো দেখায় নাই, তা আগের বছর তো আপনি কিছু করতে পারবেন না যে আগের বছরটা আমি সংশোধিত রিটার্ন দিয়ে কারেকশন করি, সেদিন তো শেষ। এখন আপনি এবছরের লোনটা দেখাই দিবেন, লোন দেখাই ওইটার ব্যাখ্যা দিয়ে দিবেন, হয়ে গেল, কাভার হয়ে গেল। তারপরে যদি অডিটে পড়ে তখন মানে লড়াই করবেন, আর যা করার তাই। তো যাই হোক, প্র্যাকটিক্যালেরও অনেকটা দিক এখানে থাকে। আপনার উত্তর শেষ কিন্তু, এখন আপনি যদি আরো পেঁচান তাহলে তো ভিন্ন কথা। মানে আপনার উত্তর পরিষ্কার যে আপনার যা গেছে গেছে, আগের বছরে দেখানো হয় নাই তো হয় নাই, যাই হোক এই বছরে দেখায় দেবেন, অ্যান্সার তো শেষ। এরপরে আসেন যে ডিফারেন্স বিটুইন ফেয়ার মার্কেট ভ্যালু অ্যান্ড প্রাইস পেইড এগেইনস্ট অ্যাকোয়ারিং অ্যাসেট। একটা প্রাইস দিয়ে কিনছে কিন্তু সেটা মার্কেট প্রাইস থেকে কম, হয়তো ক্ষমতা খাটাইয়ে কিনছে,
তখন যদি এটা প্রমাণিত হয় তাহলে মানে আমরা যখন এইটা পড়ি, মানে সেই আজকে থেকে কত বছর আগের কথা, তখন মানে আমাদের যে পড়াইছে সে একটা গল্প বলছে, এই গল্পটাই আপনাদের বলি। সে বলছে কি যে ধরো তোমরা একটা কোম্পানির এমডি বা ডাইরেক্টর, সে আইসা দেখলো যে আজকে অনেকদিন পরে আসছে, বিদেশে ছিল, আইসা দেখলো যে তার এখানে একটা সুন্দর এসি লাগানো, ফ্যান্টাস্টিক একটা এসি, ভালো ঠান্ডা হয়। তো সে বললো এসিটা কবে লাগাইছে? বলে স্যার আপনি চলে যাবেন, বিদেশে যাওয়ার পরে আপনার রুমে রেনোভেশন হয়েছে, তারপরে এই নতুন এসিটা লাগানো হয়েছে। তো এটা তো ভালো, আমার বাসায় তো এত ভালো এসি নেই, এটা কাজ করো, এটা খোলো, এটা 7 দিন আগে লাগাইছে, তো এটা খোলো, খুইলা আমার বাসায় লাগাই দিয়ে আসো। তো যে কথা সেই কাজ, মালিক বললে কি আর উপায় আছে, লাগাই দিয়ে আসছে। লাগাই দিয়ে আসার পরে উনি এটার একটা দাম ধইরা 20,000 টাকা, পুরান মাল তো, এটা 20,000 টাকা উনি কোম্পানির ফান্ডে জমা দিয়ে দিচ্ছে, যে একটা পুরাতন এসি বিক্রয়। ওটা লাগানো হয়েছে 3 লাখ টাকা দিয়ে, তো 7 দিনের পুরানো আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয়, আমি যে কথাগুলো বলতেছি এতে করে কিছু বুঝতে পারতেছেন মনে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, মোটামুটি। জি স্যার। এই যা বোঝার বুঝা নেন, এখন পড়লে বুঝবেন। আমি যে গল্পটা দিলাম এখন পড়লে এটা বুঝবেন, নাইলে এটা পইরা এটার মাথা মুন্ডু কিছুই বুঝবেন না, এটা কি কইছে না কইছে বোঝা যায় না। এই গল্পটা মনে থাকবে আপনার, যে তাইলে এখন কি করণীয়। করণীয় হলো একটা পুরান, এখন 7 দিনের পুরানো এসি 3 লাখ টাকায় যদি কেনা হয়, আর কত আর এটার মানে ডেপ্রিসিয়েট করবে। ধরেন এটা 2.5 লাখই হলো, 2,80,000ই হলো, তো সে তো মাত্র 20,000 টাকা জমা দিচ্ছে। তো সে 20,000 টাকায় একটি পুরাতন এসি ক্রয়, এটা তার ফাইলে দেখাইছে। তার মানে হবে না, এর প্রভাব খাটাইয়া সে আসলে একটা প্রায় নতুন এসি কিনছে, ফেয়ার মার্কেট ভ্যালু থেকে অনেক কম। এখন পড়লে বুঝবেন আর কি, যে ডিসিটি ডিফারেন্সটা যোগ করে দেবে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ওই ডাইরেক্টরের। তো গেল। এখন আসেন গুডউইল মানি, কম্পেনসেশন অর ড্যামেজ অর ক্যান্সেলেশন অর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অর লাইসেন্স এক্সেট্রা। এটা মানে এমনিতেও এই জিনিসটা ডিমড ইনকাম না হলেও আমি এটা মানে খুব একটা মানে কারণ দেখি না। কারণ একটা লাইসেন্স যদি মানে ক্যান্সেল হয় বা একটা কন্ট্রাক্ট যদি ক্যান্সেল হয় এবং তার জন্য বা টার্মিনেট হয়, তার জন্য যদি ড্যামেজ বা ক্ষতিপূরণ কম্পেনসেশন যাই বলি না কেন, এটা যদি পাওয়া যায় তো ডেফিনেটলি এটা ইনকাম। এবং আপনি যদি অ্যাকাউন্টিং করেন, তো সেখানে জার্নাল এন্ট্রি করেন, তো সেখানেও তো আপনার এটা নন অপারেটিং ইনকামের মধ্যে যাবে। তাইলে আর ডিমড ইনকাম করতে হবে কেন, আমাকে ডিম করতে হবে কেন, আমার ধারণাগত আয় করতে হবে কেন? এটা তো ডেফিনেটলি আমার ইনকাম। সেই হিসাবে আমি দ্বিমত করি যে অ্যাকাউন্টিং এর সাথে ইনকাম ট্যাক্স তো এটাতে দ্বিমত করে না, এতক্ষণ ধরে দ্বিমত করছিল। এতক্ষণ ধরে যা পড়াচ্ছিলাম তাতে অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্স দুইটা দ্বিমত করে, কিন্তু এইটাতে আমি মনে করি না যে দ্বিমত করে। তো যাই হোক আর কি, কোনো গুডউইল মানি যদি পাওয়া যায়, কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। এই আচ্ছা, এরপরে আসেন স্যালামি। আপনারা দেখবেন যে আপনার নিউ মার্কেটের যে বইয়ের দোকান, মল্লিক ব্রাদার্স বা এরকম বেশ কিছু বইয়ের দোকান আছে, কথার কথা যে একটা বইয়ের দোকানের পজিশন বিক্রি হবে, তো তারা ব্যবসা গুটিয়ে ফেলতেছে, তারা ওই যে পজিশনটা বিক্রি করে। নিউ মার্কেটের দোকান টোকানগুলো যদিও সিটি কর্পোরেশনের আওতায় কিনা আমি নট শিওর, তো এইগুলোর পজিশন বিক্রি হয় আমরা দেখি। মানে যে দোকান পজিশন নেয়, সে তার পজিশনটা একটা ছোট্ট স্লিপের মাধ্যমে বিক্রি করে দেয়, এটা আসলে রেজিস্ট্রি হয় না, স্যালামির বিপরীতে বিক্রি হয়। এই যে স্যালামিটা পেলো, এককালীন যে স্যালামিটা পেয়ে দোকানের পজিশনটা ছেড়ে দিল, এইটা তার ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আপনার এখানে। তারপরে 67-র সাথে যেটা বলছে সেটা হলো যে কোনো কোম্পানি ধরেন একটা বিল্ডিং তৈরি করলো, একটা ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করলো ঠিকাদারকে দিয়ে, কন্ট্রাক্টরকে দিয়ে। তো কন্ট্রাক্টরকে দিয়ে যদি কন্ট্রাক্টরকে পেমেন্টের সময় যদি ট্যাক্স না কাটে, তাহলে কি হবে? কারণ এটা তো রেভিনিউ এক্সপেন্ডিচার না, বিল্ডিং হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা ব্যালেন্স শিট আইটেম। তো রেভিনিউ এক্সপেন্ডিচার যদি স্যালারি, বাড়ি ভাড়া, তারপরে স্টেশনারি পার্সেস, এই সবগুলো থেকে যদি ট্যাক্স না কাটে, তাহলে তো পড়ানো হয়ে গেছে আমাদের 55-র ক ধারায়, ওটা মানে ইনকাম হিসেবে গণ্য হবে, ওটা তো ডাইরেক্ট ইনকাম হিসেবে গণ্য হবে। আর এইখানে বলছে কোনো ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করতে গিয়ে, ধরেন একটা মেশিন কেনা হলো অথবা একটা বিল্ডিং তৈরি করা হলো, সে যেখান থেকে টিডিএস করার বিধান ছিল কিন্তু বিধানটা পরিপালন করা হয়নি, সেক্ষেত্রে ওই আস্ত বিল্ডিংটা বা আস্ত মেশিনটা যে দামে কেনা হয়েছে ওই পুরাটাই ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে ফর নন ডিডাকশন অফ ট্যাক্স আর সোর্স। তো এগুলো নিয়ে কোনো কোশ্চেন, এই যে কয়টা পড়ানো হলো তো ক্লিয়ার এগুলো, তাই না? এখন আসেন ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস, দায় মুক্তি। দায় মুক্তি আয় হিসেবে গণ্য হবে। বলছে যে যদি দেখা যায় যে মানে একটা দেনা
সেটা মানে আর দিতে হবে না, এখান থেকে মুক্তি মিলল, তাইলে এটাও আয় হিসেবে গণ্য হবে। তবে এখানে প্রোভাইডেড আছে, একটা কথা বলা আছে যে ব্যাংক যদি তার ইনস্টলমেন্ট মাফ করে দেয় বা ইন্টারেস্ট মাফ করে দেয়, সেইটা আবার এটার মধ্যে আসবে না, মানে এই দায় মুক্তির মধ্যে আসবে না। মানে সোজা কথা, আপনার বন্ধু ধরেন, আপনার একটা ফ্রেন্ড বা আপনার এক আত্মীয় আপনার অভাবের সময় বা তার চিকিৎসার সময় আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিছিল। তা আপনি তো মানে নিছিল, এবং সে নিয়ে তার ফাইলে সে লিখছে যে লোন ফ্রম রিলেটিভ। তো পরে যখন এখন সুস্থ হয়ে গেছে, তারপরে অবস্থা ফিরছে, এখন যখন সে টাকা ফেরত দিতে গেছে, সে ফেরত নিবে না, বলে না তোর অসুখের সময় 5 লাখ টাকা দিছি, এটা আমি কি আর মনে রাখছি, এটা তো আমি তোরে দিয়ে দিছি, এটা তো এমন না তোরে ধার দিছি যে তোর কাছ থেকে আবার ফেরত নিতে হবে। তো সে কিছুতেই নিল না, এবং এই টাকা তাকে ফেরত দেওয়া গেলই না। এখন কি হবে? এখন হলো দায় মুক্তি। দায় মুক্তি আয় হিসাবে গণ্য হবে। আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে মাফ করতে পারে, ইনকাম ট্যাক্স আপনাকে মাফ করবে না, ওইটা আয় হিসাবে গণ্য করবে এবং সেটার উপরে ট্যাক্স দিতে হবে, সোজা কথা। অবশ্য আমি মনে করি অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রিও কিন্তু তাই। এই অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্স, এই যে দায় মুক্তি, এক্ষেত্রে মানে কোনো ডিফারেন্ট ট্রিটমেন্ট নাই। আপনি জার্নাল এন্ট্রি করলে এটা একটা লাইবিলিটি, যদি আপনি অমিট করতে চান উইদাউট পেইং মানি, ডেফিনেটলি এটা আপনাকে ইনকামে হিট করবে। কি করবে না? করবে স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। তা আমি কেন এগুলো ডিমড ইনকামের মধ্যে আনছে আমি বুঝি না। ডিমড ইনকাম কিসের? এটা তো ডাইরেক্ট, এটা তো ডাইরেক্ট ইনকাম। তবে হলো যদি দেখায়, আর যদি না দেখায় তখন তো ডিসিডি খুঁজে খুঁজে বের করে হয়তো এটাকে করবে আর কি। তারপরে আসেন লটারির পুরস্কার। আপনার যদি কোনো লটারি বা আপনার হাউজি, মানে ক্রসওয়ার্ড পাজেল, কার্ড গেম, তাস খেলে, বা আপনার এনি সর্ট অফ গ্যাম্বলিং অর বেটিং। বেটিং মানে ওই যে আমরা ছোটবেলায় দেখছি বন্ধুতে বন্ধুতে 500 টাকার বেট ধরে, যে এই জিতলে ও পাবে 500 যাবে, ওই বেটিং থেকেও যদি কোনো ইনকাম হয় সেটাও আপনার এই হেডে আসবে, ইনকাম ফ্রম আদার সোর্স। এই তো সোজা কথা, লটারির পুরস্কারটা আমি এখানেও আমি দ্বিমত করি। আমি এই 67(9)-এর সাথে আমি একমত নই। এটা ডাইরেক্ট ইনকাম ফ্রম আদার সোর্সে কি কি যাবে? রয়্যালটি যাবে, তারপরে কি, আম, ওই যে ফিস ফর টেকনিক্যাল সার্ভিস, তার তার পাশেই এটা দিতে পারতো যে উইনিং ফ্রম লটারি, হয়ে যেত ডাইরেক্ট অ্যাকশন। এই ইনডাইরেক্ট করার কি দরকার ছিল? যাই হোক, আগের আইনেও ইনডাইরেক্ট ছিল, ওই ইংলিশ থেকে বাংলা করছে তো ওইভাবে চলে আসছে। আচ্ছা, তারপরে আসেন ইকুইটি রিসিভ ফ্রম শেয়ার হোল্ডার্স ইন ক্যাশ। এই যে মজার বিষয় হলো এইখানে, এটা তো জানেন আপনারা, সবাই জানেন বাই দিস টাইম, যে কোনো কোম্পানি তার কোনো মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সোজা কথা, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার হোল্ডারের কাছ থেকে নগদে টাকা নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে না। নগদে টাকা নিয়ে যদি শেয়ার ইস্যু করে, মানে উইদাউট ব্যাংক ট্রান্সফার, সোজা কথা, যে শেয়ার হোল্ডার ডাইরেক্টর, তার অ্যাকাউন্ট থেকে, তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ও কোম্পানির অ্যাকাউন্টে টাকা যেতে হবে, তারপরে শেয়ার পেইড আপ ক্যাপিটাল রেইজ হবে। তো যদি মানে নগদে টাকা যায়, আর যদি এরকম পেইড আপ ক্যাপিটাল রেইজ করে নগদ টাকার বিপরীতে, তাহলে খবর আছে। খবর কার আছে? ডাইরেক্টরের না কোম্পানির? উত্তর হলো কোম্পানির। ডাইরেক্টরের কিছু হবে না, ডাইরেক্টর নগদ টাকা দিয়ে শেয়ার কিনছে, কোম্পানির শেয়ার। তো তাতে ডাইরেক্টরের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে কোম্পানির। কোম্পানি নগদ টাকা ধরলো কেন? সে নগদ টাকা নিয়ে কেন শেয়ার ইস্যু করলো? সে কি স্যার আমার জানে? একটা একটা ছোট প্রশ্ন ছিল স্যার। না না, দাঁড়ান, সে কি জানে না যে 67(10) বলে একটা ধারা আছে, সেখানে বলা আছে নগদ টাকা ছোঁয়া নিষেধ। তো এই হচ্ছে ঘটনা। তো এই এই আইনের কারণে এখন আমরা বাস্তবে যেটা দেখি, আরজেসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস, তারাও এখন এইটা এনশিওর করে। ইদানিং আমি দেখতেছি যে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হলো কিনা মানি, সেটা তারা এনশিওর করে। এটা আসলেই ওইখানে এনশিওর করে, তারপরে তারা রেজিস্ট্রেশন, মানে শেয়ার পেইড অফ ক্যাপিটাল রেইজ হওয়া, ওইটা করে 117 বা যাই হোক, ওইটাই করে। এটাই উচিত আসলে, কারণ হয় কি, মানুষকে ডার্কে রেখে আরজেসি কাম সেরে ফেললো, কাম করে ফেললো, পরে ইনকাম ট্যাক্স অফিস গলা চেপে ধরলো, এটা তো ঠিক না। হ্যাঁ বলেন, কি কোশ্চেন? স্যার, সপ্তম তফসিলে বিশেষ কর হার, ওখানে সপ্তম তফসিলে 3-এ লেখা আছে লটারি শব্দজট, এগুলির উপর 25% হারে কর আরোপিত হবে। হ্যাঁ, সত্যি আর কথা। অন্যান্য অন্যান্য আয়ের মধ্যেও আমি স্যার এটা রেখেছি। অন্যান্য আয় তো স্যার আমার স্ল্যাব অনুযায়ী হবে। আর যদি এটা 25%-এর মধ্যে আমার স্ল্যাবে না পড়ে তাহলে কি করবো স্যার?
আমি প্রথম দিকের কথাগুলো বুঝছিলাম, এখন বুঝি নাই, কি আবার বলেন। আপনি স্যার তো কথা ডেভিয়েশন করে ফেলছেন, আমরা পড়াচ্ছি একটা জিনিস, আপনি আবার লাইনচ্যুত হয়ে অন্যদিকে চলে গেছেন। একটু আপনি আমারে আগেরটা ছিল কোশ্চেন করছেন যে স্যার লটারি তো পড়াইলেন আপনি, লটারিটা ইনকাম, লটারির পুরস্কার ইনকাম হিসেবে গণ্য হবে, ইনকাম ফ্রম হ্যাঁ আদার সোর্স, স্যার বুঝলাম। এখন স্যার লটারির ট্যাক্স রেট কত হবে, লটারির পুরস্কারের ট্যাক্স রেট কত হবে, এই হলো কোশ্চেন আপনার। তো আপনি কোশ্চেনের উত্তর আপনি নিজেই দিচ্ছেন যে আমাদের ওখানে বলাই আছে ট্যাক্স রেটের ওখানে যে লটারির পুরস্কারের উপরে ট্যাক্স রেট হচ্ছে ডাইরেক্ট 25 স্ট্রেইট। এখন তাহলে বলেন কোশ্চেনটা কি। এটা কি এটা কি স্যার আমার অন্যান্য উৎসের আয়ের মতো এটা টোটাল আয়ের মধ্যে কি স্ল্যাবে পড়বে? জি না, এক মুখে দুই কথা বলতেছেন কেন আপনি? জি স্যার। আপনি এই মাত্র বললেন স্যার এটার উপরে ডাইরেক্ট 25%, আবার এখন বলেন স্যার এটার উপরে স্ল্যাব হবে। কি ধরনের কথাবার্তা বলেন? জি স্যার। এক মুখে আপনি পরস্পর বিরোধী কথা বলতেছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তার মানে আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, মানে ওইটার উপরে ডাইরেক্ট আলাদা করে, লটারির পুরস্কারটাকে আলাদা করে ওটার উপরে 25%, বাকি ইনকাম স্ল্যাবে পড়বে। বুঝছেন? জি থ্যাংক ইউ স্যার। স্যার স্যার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার আপনার ওই যে শেয়ার ডিপোজিট মানি, যদি আপনার মানে শেয়ার হোল্ডার যদি ডিপোজিট করে 6 মান্থের মধ্যে কিন্তু এটা পেড আপ ক্যাপিটালে কনভার্ট করতে হয়। যদি কোনো অংশ যদি পেড আপ ক্যাপিটালের মধ্যে কনভার্ট করা না হয়, সেটা কি স্যার এর মধ্যে পড়বে? না না না, ওটা আপনি আবার অন্য লাইনে চলে গেছেন, এক একজন এক এক লাইনে জায়গা, আমি আবার লাইনে ফিরেই আনতে আমার কষ্ট হয়। তো আপনি যেটা আচ্ছা ঠিক আছে। বলতেছেন ওটা শোনেন, আপনি যেটা বলতেছেন সেটা হলো আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এফআরসির একটা নিয়ম। সেখানে এফআরসির ওখানে বলা আছে যে এই শেয়ার মানি ডিপোজিট টা 6 মাসের মধ্যে এটাকে পেইড অফ ক্যাপিটালে কনভার্ট করতে হবে। মানে এটা দীর্ঘদিন এভাবে শেয়ার মানি ডিপোজিট এই আকারে রাখা যাবে না। তো শেয়ার মানি ডিপোজিটের ব্যাপারে ইনকাম ট্যাক্সের কোনো আইন নাই যে শেয়ার মানি ডিপোজিট ওইটাও কি ব্যাংকিং চ্যানেলে হতে হবে না ওটা নগদে হলেও হবে, ওই ব্যাপারে কোনো আইন নীরব, কবি নীরব। কিন্তু ওই যখনই আপনার কনভার্সন হবে, পেইড অফ ক্যাপিটাল রেইজ হবে, 117 হবে, তখন কিন্তু এটা দেখতে হবে যে এই শেয়ারটা মানে শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকিং চ্যানেলে গেছে কিনা, এই আর কি। স্যার ওই ইনকাম ফ্রম লটারি ওটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ইনকাম ফ্রম লটারি এটা তো স্যার ডিরেক্ট হচ্ছে 25% হচ্ছে আমাকে ট্যাক্স কাটবেই, এটা তো আলাদা না জিনিস। না না না, কিন্তু স্যার কাটবে না, ওইটা না 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 না, আপনি উল্টাপাল্টা বইলে গেলেই আমি কিন্তু আপনার সাথে হয় জয় করবো না। এইখানে একটা আচ্ছা মারাত্মক তাহলে জিনিস বলেন। আপনি দেখেন। আর কই গেল? ও, এইখানে কিন্তু একটা জিনিস আপনি আহ, এই যে এইখানে, সেটা হলো আপনি আপনাকে থামাই দিছি কেন, আমি দেখতেছি আপনি উল্টাপাল্টা বইলেই যাইতেছেন যে স্যার লটারির পুরস্কারের উপর তো 25% কাটবে, এইখানে আপনাকে থামাই দিছি না, লটারির পুরস্কারের উপরে টিডিএস হচ্ছে 20, আপনাকে নিজের পকেট থেকে আরো 5% দিতে হবে। স্যার মানে আমি ওই লোকটা না স্যার, আমি ওনার কোশ্চেনটা শুনেই কোশ্চেন করলাম যে যদি 25% হচ্ছে নিয়ে নেয় তাহলে আবার আদারে তো যোগ হওয়ার কথা না তাহলে। না না, 25% নেয় না তো, আপনাকে তো বললাম। জি স্যার। টিডিএস তো আগামী ক্লাসে বা সময় পেলে আজকের ক্লাসও শুরু করতে পারি। সেটা হলো টিডিএস এর রেট হচ্ছে 20। তো এইটাও এনবিআর এ আমি মানে গতবারই প্রপোজ করছিলাম যে এটাকে 5% বাড়ায় সমান করে এটাকে ফাইনাল লায়াবিলিটি করে দিলেই হয়। হ্যাঁ, এরকম মানে লোকচুরির দরকারটা কি? আমি কাটতে জি বললাম স্যার। 20 আর আমি ট্যাক্স রেট বললাম 25, তো এই ভেলকিবাজি মানে করে লাভটা কি? ডাইরেক্ট 25% টিডিএস বললেই হতো এবং এইটা ফাইনাল লায়াবিলিটি বলে দিলেই হতো, সঞ্চয়পত্রের সুদের মতো। তাহলে লটারি গেল আপনার। এই দাগাদাগি এগুলা কে করে আপনাদের মধ্যে? তারপরে ওই ইকুইটি তো গেলই। ইকুইটি কিন্তু শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায়, মানে পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় না, যেগুলো শেয়ার বাজারে লিস্টে তাদের বেলায় না। আচ্ছা যাই হোক, লোন রিসিভ বাই এ কোম্পানি আদারওয়াইজ দেন বাই ব্যাংক ট্রান্সফার, কোনো কোম্পানি কারোর কাছ থেকে বা তার সিস্টার কনসার্ন থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে যদি কোনো লোন নিয়ে থাকে, সেটা সম্পূর্ণটাই আপনার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। নো ক্যাশ। কথা হলো তাহলে যদি এরকম মানে ক্যাশে নিয়ে থাকে বা আদার দেন ব্যাংক ট্রান্সফার নিয়ে থাকে, সেটা কিন্তু ওই বছরে ইনকাম হিসেবে গণ্য হবে, বাট পরের বছর আবার যদি ফেরত দিয়ে দেয় তাহলে সেই বছরের ইনকাম থেকে মাইনাস হবে। এটা হলো 67-11, যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি। কোম্পানির বেলায় কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানি থেকে যদি লোন নিয়ে থাকে, তাহলে সেই লোন অবশ্যই অন্য কোনো কোম্পানি থেকে হোক, অন্য কোনো ব্যক্তি থেকে হোক, যেটাই হোক না কেন, লোন নিয়ে থাকে সেই লোনটা অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে, সোজা কথা আর কি। স্যার সিস্টার কনসার্নের ক্ষেত্রে ধরেন আমার একটা দুইটা কোম্পানি, আমার কোন একটা কোম্পানির খরচ অন্য একটা কোম্পানি বহন করে দিচ্ছে, তাহলে এইটাও তো স্যার এক এক প্রকার লোন স্যার। শোনেন, আপনার মানে ইনকাম স্টেটমেন্টে
বা জি স্যার। ব্যালেন্স শিটে কি দেখানো আছে সেটা নিয়ে আমি কথা বলছি। স্যার যে ইন্টার কোম্পানি ট্রানজাকশন লোন স্যার। ওই তো ইন্টার কোম্পানি লোন যদি আপনার ব্যালেন্স শিটে থেকে থাকে, ব্যালেন্স শিট লায়াবিলিটি সাইডে, জি স্যার। ব্যালেন্স শিটে লায়াবিলিটি পার্শ্বে যদি লোন থাকে, যে লোন ফ্রম সিস্টার কনসার্ন, এবং তাইলে সে ওই সিস্টার কনসার্নের নাম কি, নাম হলো অমুক, যার কাছ থেকে আমি নিচ্ছি। তো ডিসিটি দুইটা জিনিস দেখে, যে সিস্টার কনসার্নের ফাইলটা দেখে, তো ওইটার মানে এইটা ব্যালেন্স শিটটা, ওখানে বলা আছে কিনা যে সে লোন দিচ্ছে, হ্যাঁ, এক নাম্বার। আর দুই নম্বরে হলো এই লোনটা ওই কোম্পানি থেকে, সিস্টার কনসার্ন থেকে এই এই কনসার্নে ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা। তো এই হচ্ছে বিষয় আর কি। স্যার হ্যাঁ। একটা কোশ্চেন ছিল স্যার আমার। হুম। ওই যে 67-11 যেটা আছে, কোম্পানি করদাতা অন্য ব্যক্তির নিকট হতে ব্যাংক হিসাব ব্যতীত স্যার কোনো পরিমাণ ঋণ গ্রহণ, এখানে যদি ডাইরেক্টর থেকেও ঋণ গ্রহণ করে তাইলেও কি স্যার ওইটা আদার ইনকামে অ্যাড হবে? অবশ্যই এটার ভিতরেই আসবে। ও, তাইলে কি স্যার ওই ডাইরেক্টরদের কোনো সমস্যা হবে নাকি অনলি কোম্পানিরই? না, যা হবে কোম্পানির হবে, আজকে তো কোম্পানির ক্লাস। ও স্যার, অনেক সময় দেখা যায় আমরাই বলে দিই যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এটা হয় নাই, দিতে আমরা কনফার্ম করতে পারিনি, সেক্ষেত্রে তো ট্যাক্স অফিসারদের আরো সুবিধা হয়ে গেল নাকি স্যার? ট্যাক্সে কি সুবিধা? হ্যাঁ স্যার, অনেক সময় যে ডিরেক্টর লোন গুলা দেখি স্যার ব্যাংক ট্রান্সফার থাকে না, ওরা বলে ক্যাশ ট্রানজেকশন, এটাও আমরা আবার বইলা দিই ইনফাসিস ম্যাটারে। তাহলে কি স্যার এটা এই এই বলার তো আর কোনো অসুবিধা না, ট্যাক্স অফিসের জন্য তো উপকার নাকি? পুরো বুঝি নাই, যাই হোক, কথা সোজা কথা, যে কোনো কোম্পানি মানে কারোর কাছ থেকে, ইভেন ডাইরেক্টরদের কাছ থেকেও আপনার ব্যাংক ট্রান্সফার ছাড়া কোনো লোন নিতে পারবে না। এখন আপনি এখন ধরেন কি হয়েছে, লোন নিছে না কি বলেন, আবার জি স্যার, এমফাসিসটা জি কি স্যার, জি দিলেন? স্যার। হ্যাঁ, লোন নিলে তো আপনি এমফাসিস দিবেনই, ঠিকই তো আছে। কিন্তু ডাইরেক্টরের কোনো ক্ষতি হবে না, আপনি ডাইরেক্টরের ফাইল তো আর আপনি অডিট করতেছেন না, না স্যার। আপনি তো কোম্পানি করতেছেন, তো কোম্পানি তো খারাপ কাজ করছি, সে তো ডাইরেক্টরদের কাছ থেকে ব্যাংক মানে ব্যাংক ট্রান্সফার ছাড়াই আপনার লোন নিচ্ছে। তো সেই লোন তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও মানবে না, এই যে 67-11 ধারায়। স্যার স্যার এইটা হইলে কি আমরা ক্লায়েন্টকে কি ইয়া করতে পারি যে আপনি এক্সট্রা আগেই পেনাল্টি ধরে রাখেন প্রভিশনে? না, অত আপনার ঠেকা পড়ছে কিসের? আর আপনি একটা কথা বলছেন, আমি কিন্তু বুঝি নাই আপনার কথা স্যার, ইনকাম ট্যাক্সের তাইলে তো স্যার সুবিধাই হয়ে গেল, কি জানি একটা বললেন, কি সুবিধা অসুবিধা আমি বুঝলাম না। থাক স্যার, আচ্ছা। কি জানি একটু বলছিলেন, সুবিধা না শব্দটা স্যার, উচ্চারণ। উনি ওই যে উনি উনি অ্যাসেসমেন্ট অফিসার, যারা যারা অ্যাসেসমেন্ট করবে তাদের জন্য সুবিধা হয়ে গেলো, কারণ তারা তো এটাকে ইনকাম হিসেবে গণ্য করে দিবে আর কি, মানে তারা ইজিলি এটা আইডেন্টিফাই ও, করে ফেলতে পারবে। এখন বুঝছি, উনি এটা হ্যাঁ। বলতে চেয়েছেন। যদি মানে অডিট রিপোর্টে আপনি ওইটাকে এমফাসিস করে দেন, জি হাইলাইট স্যার। করে দেন, বুঝছি, তাহলে তো আরো সুবিধা হয়ে গেল আর কি। তার অ্যাসেসমেন্টে সুবিধা হয়ে গেলো, এটা বলতে হুম। চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। তবে এই যে এমফাসিস করেন আর মানে ওই যে দেন অডিট রিপোর্টে, এইগুলা কিন্তু সবাই পড়ে না, ডিসিটিরা। তো ওইটা একটু ভিন্ন কালি দিয়ে, লাল কালি দিয়ে অডিট রিপোর্টটা হওয়া উচিত, এমফাসিস গুলো। তা তো দেন না, কালো কালি দিয়েও করেন সব। এই জন্য হয় কি, স্যার অফিসার। কালার তো স্যার একটাই ইউজ করি স্যার, না, কালো। কালার দুইটা হওয়া উচিত। তা আপনি যে যে সমস্ত পয়েন্টে ডিসএগ্রি করলেন, এমফাসিস দিলেন, তারপরে রিপোর্ট দিলেন, কি রিপোর্ট বলে জানি, ওই যে কোয়ালিফাই করলেন, ম্যানেজমেন্ট। হ্যাঁ, কোয়ালিফাইড রিপোর্ট দিলেন, তো সেই সব জায়গাগুলো হওয়া উচিত আমি মনে করি লাল কালি। মানে কালিরও কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু। আপনি লাল কালি না দিলে যেটা হবে, ওটা চোখেই পড়বে না। অথবা আমি আপনি যদি এটাকে বোল্ড করে না দেন, আন্ডারলাইন করে না দেন, চোখেই পড়বে না। আর বড় কথা কি, কে এগুলো পড়ে? স্যার ডিসিটি পড়বে স্যার, উনি তো স্যার ডিসিটি কোয়ালিফাইড ব্যক্তি ডিসিটি স্যার। পয়সা পয়সা যদি এখন একটা পড়ে, তো আর এত অ্যাসেসমেন্ট করতে পারবে না, হাজার হাজার ফাইলে অ্যাসেসমেন্ট করতে কেউ পারবে। স্যার বসে বসে তো স্যার 1 টাকাকে 100 টাকা বানায় ফেলে স্যার। ওইটা পারে ভালো, ওইটা আবার ভালো পারে। পড়লে স্যার আর কি হবে স্যার, যদি টাকা বানাতে সেইটাই। পারে পরে বানাক স্যার। হ্যাঁ। এখন আসেন, 67-11 গেল, এখন হলো মজার জিনিস। এটা আপনার আরো খারাপ লাগবে, অনেকেরই খারাপ লাগে, এই যে পড়াইতেছি, অনেকের হয়তো বিবেকে লাগতেছে, বিবেকে লাগলে আমার কিছু করার নাই, এইটাই ল। আচ্ছা শোনেন, কেউ কোনো কোম্পানি যদি কোনো গাড়ি, কোম্পানির জন্য কোনো গাড়ি বা জিপ কিনে, সেখানে আইন হলো পেইড অফ ক্যাপিটাল, পেইড অফ ক্যাপিটালের সাথে রিজার্ভ এবং অ্যাকুমুলেটেড মানে ওই রিটেন আর্নিংস সহ যা পেইড অফ ক্যাপিটাল, সেই পেইড অফ ক্যাপিটালের 10%-এর বেশি টাকা দিয়ে গাড়ি গাড়ি কিনতে পারবে না। কথা বন্ধ করেন। পেইড অফ ক্যাপিটাল, সোজা কথা, পেইড অফ ক্যাপিটালের 10%-এর বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না। যদি বেশি টাকা দিয়ে গাড়ি কিনে, তাহলে যতটুকু বেশি টাকা দিয়ে কিনবে, ততটুকু বলছে যে আয় হিসেবে গণ্য হবে, এবং তার 50% আয় হিসেবে গণ্য হবে। মানে কিরকম এখানে যেটা বলছে, সেটা হলো, কই গেল, আহ এই যে 67-12। তো ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা কোম্পানির পেইড অফ ক্যাপিটাল
20 লাখ স্যার। কথার কথা যে 1 crore, জি স্যার। আর একটা গাড়ি কিনছে এবছরে। স্যার রিটার্ন আর্নিং নেগেটিভ হইলে? শোনেন, রিটার্ন আর্নিং নেগেটিভ হলে কি হবে এটা আবার আইনে বলা নাই, খুবই নীরব। তাহলে কি স্যার ওই ক্যাপিটালই ধরবো? তাই তো ধরার কথা, মুশকিল হয়ে গেছে কি, মানে স্যার রিটেন ওই যে আর্নিং। আবার পুঞ্জীভূত মুনাফা বলছে, পুঞ্জীভূত মুনাফা তো নেগেটিভ হইতে পারে। বুঝলাম তো ভাই, আমি তো আপনার কোশ্চেন বুঝি, আপনার কোশ্চেনের উত্তরটাও দিয়ে দিছি একদম পারফেক্টলি। পুঞ্জীভূত মনোভাব নেগেটিভ হইলে বিয়োগ হবে এ কথা কোথাও বলা নাই। সমস্যা হইলো পুঞ্জীভূত মনোভাব যদি পজিটিভ হয় তাহলে পেইড আপ ক্যাপিটালের সাথে যোগ হবে, যদি নেগেটিভ হয় তাহলে যে মাইনাস হবে, প্রোভাইডেড দ্যাট এরকম কোনো প্রোভাইসও নাই। বুঝতে পারছেন আমার কথা? স্যার সহ বললে তো স্যার যোগ থাকলে তো মাইনাসই হওয়ার কথা, ঠিক যেহেতু আছে, ওইটাও এখন নেগেটিভ আপনি ছিল। যা বোঝার বুঝে নিয়েন। এগুলো হলো আইনের মার প্যাচ, আইনের মার প্যাচ। আপনি যদি এগুলো নিয়ে হাইকোর্টে যান আপনি জিতবেন, কিন্তু আপনি ডিসিটির সাথে পারবেন না। এখানে স্যার এখানে রিটার্ন আর্নিংসটা বাদ দিয়ে দিলেও হয়ে যেত স্যার, শুধুমাত্র পেইড আপ ক্যাপিটালের 10% বেশি হলে কিন্তু আর কোশ্চেনটা রেজ আচ্ছা হতো যাই না হোক, স্যার। আমি ধরে নিচ্ছি তার রিজার্ভ রিটার্ন আর্নিংস এগুলো নাই। কথার কথা, মানে পেইড আপ ক্যাপিটাল আছে 1 কোটি, একটা গাড়ি কিনছে সে, কথার কথা, গাড়ি কিনছে 40 লাখ টাকা দিয়ে। এখন তার কি ক্ষতি হবে? ক্ষতি স্যার হবে ওই যে স্যার 30 লাখের 15%, 25%, 15 লাখ টাকা স্যার আদার ইনকাম। মানে 40 লাখ মাইনাস ওই 10%-এ আসে 10 লাখ, সমান সমান 30 লাখ। এই 30 লাখ ভাগ 2 সমান সমান 15 লাখ টাকা হবে ইনকাম। এই হচ্ছে এখানে বলছে। এখন আরেকটা কথা বলি, সেটা হলো ধরেন আরেকটা গাড়ি কিনছে ধরেন 50 লাখ টাকা দিয়ে, আরেকটা গাড়ি কিনছে সেকেন্ড কার একই বছরে, এটা 50 লাখ। তাইলে 50 লাখ মাইনাস 10 লাখ সমান সমান 40 লাখ ভাগ 2 বা 50% সমান সমান 20 লাখ টাকা ইনকাম হিসেবে যোগ হবে। তাহলে স্যার এই সেম একাধিক বা যে কটাই হোক। তাইলে এই দুইটা যোগ হইয়া সমান সমান এই বছরে দুইটা গাড়ি কেনার কারণে 35 লাখ 35 লাখ টাকা। যোগ জি হবে। স্যার, মানে বুঝতে পারছি। একাধিক গাড়ি কিনলে এইভাবে আলাদা আলাদা হিসাব করতে হবে, জয়েন্টলি নয়। যে দুইটা গাড়ি কিনছে 90 লাখ টাকা দিয়ে এখন এক হিসাব করে দিলে ওটা হবে না, আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন বলেন এই 67-12 নিয়ে কোনো কোশ্চেন? লোন নিয়ে করলেও হবে? মানে নিজের টাকা দিয়ে কিনুক, লোন নিয়ে কিনুক, ওই টাকা কোনো বিষয় না, টাকা কোত্থেকে আসছে সেটা কোনো বিষয় না। বিষয় হলো 10%-এর বেশি দিয়ে কিনছে কেন। স্যার রিটার্নিং থেকে কিনে যাবো না? রিটার্নিং যদি থাকে ফেড আপ ক্যাপিটাল আরো কম, কিন্তু রিটার্নিং এ টাকা আছে। মানে না এইটা আপনি এটা থাকলে আপনি তো তাহলে তো হইলোই। না আপনি একটা উদাহরণ দেন। আমি তো একটা অঙ্ক করাই দিছি, আপনি একটা অঙ্ক দেন, আমি তার উত্তর করাই দিই। না ধর পেড আপ ক্যাপিটাল 20 লাখ, কিন্তু তার রিটার্নিং এ 5 কোটি টাকা আছে, তখন ও তাইলে তো হবে না, তাইলে তো কোনো ডিজেল তাহলে হবে না। একই তো, আমি তো মানে সহজ ভাবে দিলাম যাতে সবাই বুঝতে পারে। আমি তো অঙ্কটা আর একটু ক্রিটিক্যাল করতে পারতাম, যে পেইড আপ ক্যাপিটাল 1 কোটি, রিটেন আর্নিংস 5 কোটি, এই মোট 6 কোটি। তা 6 কোটি যদি হয় তাহলে তো 60 লাখ টাকা পর্যন্ত প্রতিটা গাড়ি কিনতে পারবে। ও স্যার, এরকম আবার 6 কোটি হইলে প্রত্যেকটা গাড়ি 60 লাখের অধিক হইলে সমস্যা নাই, এই কম হইলে সমস্যা নাই। হ্যাঁ 10%। বুঝতে টেন পারছি স্যার। টেন স্যার এই ক্ষেত্রে দুইটা চারটা যাই কিনুক সমস্যা নাই, তখন আর এক 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 সাথে গুণা হবে না। তো স্যার মানে আমি প্রতিটা গাড়ির ক্ষেত্রে 10% পাবো স্যার মানে? হ্যাঁ প্রতিটা গাড়ির ক্ষেত্রেই 10%। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই আইনগুলোও কিন্তু থাকা উচিত না, এখন তো বৈষম্য বিরোধী, এটা তো একটা বৈষম্য। আমার স্যার টাকা, ছাত্রদের নজর নাই, নাইলে স্যার এটা উঠে দিত। না স্যার আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম, কিন্তু ওই তাদের লিমিটের কারণে জরিমানা দিতে হলো, এটা কেমন না স্যার একটু? সেটাই তো বললাম, এটা তো বৈষম্য, এটা তো মানে আপনার গায়ে লাগার কথা। যে ধরেন একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 1 কোটি, তাতে কি তার মানে সাফিসিয়েন্ট অ্যাসেট আছে, সাফিসিয়েন্ট ক্যাশ আছে, তো ক্যাশ ইন হ্যান্ডে তার 40 লাখ টাকা আছে, যে টাকা দিয়ে সে গাড়ি কিনছে। তা আমার নিজের টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, তাতে আপনার কি? তাতে ইনকাম ট্যাক্স অফিসের কি? ইনকাম ট্যাক্স অফিসের কাজটা কি? ইনকাম ট্যাক্স অফিসের কাজ হলো ইনকামের উপরে ট্যাক্স নেওয়া। এখানে আমার ইনকামটা কি হলো? সেটা তো আমার কাছে ইনকাম না। হ্যাঁ কি? এখন আইন, স্যার এখানে আইনের দিকটা কি, বা আইন এখানে আমাকে কেন এটাকে বাধিত করতেছে যে আমি এই শোনেন, 10% আইনটা গাড়ি হয়েছে কিনলাম? 2011 সালে, তখন একটা প্রেক্ষাপটে হয়েছে। এখন তো দেশের প্রেক্ষাপট ভিন্ন, এখন তো বৈষম্য বিরোধী। তখন কেন হয়েছে এটা বলতে পারি, তখন তো আমি ছিলাম, আমি জানি এটা কেন হয়েছে। তখন হয়েছে যে ম্যাক্সিমাম বাংলাদেশের যে কোম্পানিগুলা সব হলো 2 নম্বর অডিট রিপোর্ট, এবং সব হলো লস, সব হলো রাস্তা দিয়া মানে অডিট করানো। স্যার হুম। আর ডাবল ডাবল অডিট রিপোর্ট থাকতো। মানে একটা কোম্পানির 3 ধরনের অডিট রিপোর্ট, একটা ব্যাংকে সাবমিট করে, ইনকাম ট্যাক্সে যেটা সাবমিট করবে, ওরে বাবা ওটা তো কিছুই নাই, ওটা তো লস আর লস, বুঝছেন? আর জি যাই হোক, স্যার। তো এখন কথা হলো যে একটা লুজিং কোম্পানি গাড়ি কিনে কি হাই ফাই একটা 1 কোটি 2 কোটি মার্সিডিজ বেঞ্জ, এটার এমডি চড়বে এটায়,
বুঝছেন ঘটনা? কিন্তু ওদিকে হ্যাঁ, লস। বৈষম্যবিহীন সমাজতান্ত্রিক দেশগুলোতে ইনকাম ট্যাক্স লাগে না স্যার, তাহলে তো এমনিতেই সমান হয়ে যায় হ্যাঁ, সবকিছু। না আমি বলতেছি যে 2011 সালে যে এই আইনটা আসছে, কেন আসছিল? আসছিল তখন একটা প্রেক্ষাপট ছিল। হ্যাঁ, বৈষম্যবিহীন এই কথাটা তাহলে ভুয়া স্যার কথা। বলেন না স্যার, এটা কি, এটা শুনি স্যার, কি ছিল এটা স্যার? হ্যাঁ, কি মানে স্যার ওই যে প্রেক্ষাপটটা যে ছিল স্যার, এটা কি মানে ওদের প্রেক্ষাপটটা মানে তো বললোই যে প্রেক্ষাপট কোম্পানি তো আমি অনেক। জানি, প্রেক্ষাপট তো জানি বিধাই তো বললাম যে তখনকার প্রেক্ষাপটটা কি ছিল, কোন অবস্থায় এই আইনটা নতুন সংযোজন হয়েছে। এটা ছিল না 2011 সালের আগে, এটা ছিল না। বুঝছেন? তো আর যাই এখন হোক। তো স্যার এভাবে আর অডিট রিপোর্ট পাওয়া যায় না স্যার, এখন আসলে এটা রিকনসিডার করা উচিত স্যার। হ্যাঁ, এখন অনেকটা, এখন তো ডিবিসি হওয়ার পরে, ডিবিএস হওয়ার পরে এখন তো মোটামুটি একটা জেনুইননেস চলে আসছে। এখন এটা রিথিঙ্কিং এর সময়ও আসছে। এগুলো আসলে এখন মানে রিথিঙ্ক করা উচিত। মানে আমিও মনে করি এটা আসলে সত্যিকারে ইনকাম ট্যাক্সের যে মানে ইনকাম ট্যাক্সের যে ফিলোসফি, তার সাথে কিন্তু এটা যায় না। লোন আর গিফট, আমরা একটা ব্রেকে যাব। এই দুইটাই আছে আর, এই 67(13) আর 67(14) এই দুইটাই শেষ। লোন, গিফট, অ্যাডভান্স, ডিপোজিট রিসিভ বাই অ্যান অ্যাসেসি আদার দ্যান ব্যাংক ট্রান্সফার। এটা তো আপনি জানেন যে 5 লাখ টাকার উপরে যদি লোন নিতে হয়, সেটা নিতে হবে ব্যাংকিং চ্যানেলে। নগদে 5 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। একজন আরেকজনের কাছ থেকে লোন নিতে পারবে, মানে 5 লাখ টাকা পর্যন্ত। ফেরত দেওয়ার কোনো বালাই নেই, মানে কবে নাগাদ ফেরত দিতে হবে ওরকম কোনো দিনক্ষণ নাই, সময় যখন সে পারে ফেরত দিবে। এই হলো বিষয় আর কি, যে কোনো লোন, অ্যাডভান্স বা এই ধরনের কোনো কিছু যদি নিতে হয় কারোর কাছ থেকে, সেটা সর্বমোট বছরে, যদি 2-3 জনের কাছ থেকেও নেওয়া হয়, সেই 2-3 জনের কাছ থেকে মিলাইলে পরে বছরে সর্বমোট 5 লাখ টাকা পর্যন্ত লোন বা নেওয়া যাবে, লোন নেওয়া যাবে আর কি। কিন্তু শেষে একটা কথা বলা আছে: however, bank transfer is not mandatory in case of loan or gift within spouse, parents, and son, daughter. Rather it must be reflected at both the return. এটা নিয়ে মনে হয় আপনাদের সাথে আমার কথা হয়েছে, সম্ভবত আর কি। জি স্যার। হুম। আর কি যে স্যার আরেকটু বাবা মা, ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী, এদের মধ্যে যদি লোন বা দান সংগঠিত হয়, সেটার জন্য এই 5 লাখের ব্যারিয়ারটা নাই। সেটা ক্যাশে হলেও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই, সেটা যে দিছে এবং যে পাইছে, এই দুইজনের ফাইলেই রিফ্লেকশন থাকতে হবে। তবে যে দিছে সে যদি বিদেশ থেকে দেয়, তাইলে তার যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, ওটাও আবার স্যার বলে দেয়। যদি দেশের ভিতর থেকে দেয় কিন্তু উনি ট্যাক্সেবল ইনকাম না থাকে, অর্থাৎ তার রিটার্ন জমা দিতে হয় না, তখন কি স্যার শুধু এই গিফটের জন্য কি স্যার তার অ্যাডিশনালি রিটার্ন জমা দিতে হবে স্যার, বা হ্যাঁ, সাবমিট জমা করতে দিতে, হবে? জমা দিতে হবে, কোনো কথায় কাজ হবে না। তবে অনেক সময় হাজবেন্ড তার স্ত্রীকে টাকা দিছে বা সে কিছু ক্রয় করছে, সেক্ষেত্রে ব্যাংক ছাড়া না হলে ডিসিটি মানতে চায় না। এখন আপনাদের যে স্ত্রীর না যে না, এটা তো 300 আগের সে দিন, এখন তো, না না আপনি ভুল বুঝতেছেন, ওটা তো হলো আগের দিন, এখনকার দিনে এইটা, ওটা তো আগে। আমার তো এই এই ধারাটা চেঞ্জ করতে হয়েছে, এই লেখাগুলো এডিট ও করতে হয়েছে। ওইটা ওরকমই ছিল, কিন্তু নতুন আইন এটা, এবছরের নতুন আইন। বুঝছেন? জি স্যার। লোন নিয়ে যদি দেয় ছেলেকে বাবা, দিতে পারে, সে যেভাবেই দেয় দিক, তাতে কি সমস্যা নাই। সেক্ষেত্রে কি স্যার দুইজনের ইয়েতে ফাইলে দেখাতে হবে? সে কিভাবে পাইছে, কি লোন নিছে, লোন নিয়ে দিছে কিনা, অত কিছু জানার দরকার নাই। যে দিছে সে দিছে কিনা, তার ফাইলে দেখানো আছে কিনা সে দিছে ছেলেকে, আর ছেলে ফাইলে দেখানো আছে কিনা সে বাপের কাছ থেকে পাইছে, তাইলেই শেষ। স্যার বাবা স্যার ট্যাক্স রিটার্ন সাবমিট করে না, তাইলে স্যার? কোনো কথায় কাজ হবে না, বোথ রিটার্নে রিফ্লেকশন হতেই হবে। রিটার্ন কোনোদিন সাবমিট করে না, তাতে কি এই বছর দানের বছর রিটার্নটা সাবমিট স্যার করতে তার তো টিনই নাই স্যার, সে আর টিন সাবমিট নিতে করবে হবে। টিন কালকে আইসেন, টিন নিয়ে নিয়েন। টিন কোনো বিপদ নাকি? আপনার টিন নেওয়া 5 মিনিটের বিষয়, এগুলো আর কোনো স্যার সে কথা। টিন নিতে যদি না চায়, তারাও কি জোর করেই নেওয়াতে হবে? হ্যাঁ, জোর করে নেওয়া হইতে হবে যদি দান নিতে হয়। স্যার এখন স্যার পারে না এক্ষেত্রে একটা বাবা দিতে প্রশ্ন ছিল ছেলেরে? স্যার। তিন ঘন্টা আর বাধ্যতামূলক করে চাইলে দিবে। আপনি চুপচাপ থাকেন, দান টানের ভিতরে যায়েন না। বুঝছেন? যদি ওইরকম টিন নিতে না চান, দান নিতে মানে রিটার্ন দিতে না চান, তাইলে এইটা হবে না, তাইলে দান দেখানো যাবে না। বিদেশ থেকে এরকম টাকা ওকে। পাঠাইলে যিনি পাঠায় তার রিটার্ন দাখিল জি। বাধ্যতামূলক নয়। যে পাইছে জি স্যার। সে সে তার সিঙ্গেল রিটার্নটাই আনাও। বুঝছেন? স্যার জি জি স্যার, সর্বোচ্চ থ্যাংক কত টাকা হইলে এরকম দুই পক্ষের রিটার্ন দরকার? যে কোনো টাকা হইলে, সর্বোচ্চ আর সর্বনিম্ন নাই, কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন 1 টাকা হইলেও, আবার মানে যত কোটি টাকা হইলে হইলো। স্যার ওই যে ব্যাংকিং চ্যানেলটা একটু স্যার বুঝতে পারছেন স্যার, ধরেন স্যার আমাকে কেউ টাকা দিল, সে ক্যাশ টাকা এনে ব্যাংকে ডিপোজিট করলো, আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে, এটা কি ব্যাংকিং চ্যানেল হবে না নাকি না তার না, ব্যাংক? নয়াকারে না।
তার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে এটাকে ব্যাংকিং চ্যানেল বলা হবে। জি, জরের শিকারে জি। থ্যাংক ইউ স্যার। স্যার আমার প্রশ্নটা স্যার মেয়াদ নিয়ে স্যার। স্যার মেয়াদ মোস্ট প্রবাবলি ভাইয়েরটা বোধহয় হবে না, ওখানে ভাইয়েরটা বোধহয় মোস্ট প্রবাবলি হবে না স্যার। না, ভাইয়েরটা হবে না, ভাই তো নাই। উনি কিন্তু ভাইয়ের কথা বলছে, না, ভাই ভাই যদি হবে না, পাঠায় ওটা স্বামী স্ত্রী হবে, ওটা এটা, আমার। সেটা স্যার একটু ওনাকে ক্লিয়ার করে দেন, না উনি না, তো আবার ক্লিয়ার পরে করে দেন। টাকা নেওয়া শুরু করবে না না, বাইর সত্যি কথা। থেকে। ভাই তো নাই, ভাই বোন নাই, ভাইও নাই বোনও নাই। এগুলো তো এখানে পরিষ্কার লেখা লেখা টানায় রাখছি যে 3টা সম্পর্কের মধ্যে দান, মানে এটা হবে, মানে বোথ ফাইলে দেখানো থাকবে, তবে উনি তো স্যার আপনার থেকে ইন্ডেমনিটি নিচ্ছে ভাই বইলা, বুঝছেন স্যার, না পরে না তো না সে না। টিসিটি কে ধরবে। না, ভাইটা ভাইটা উনিও বলছে ভুলে, আমিও ওই রকম তালে তালে বলে ফেলছি আসলে। কেন আপনার থেকে ইন্ডেমনিটি নিয়ে পরে রেকর্ড তাকে শোনাবে। হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, না তার স্যার সাথে এইটাও যেন শোনায় যে পরে এটাকে আবার কারেকশন করা হয়েছে। স্যার আমার প্রশ্নটা মেয়াদ নিয়ে স্যার। নর্মালি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনের ফাইল থাকলে মানে মিলানোর জন্য, ফিগার মিলানোর জন্য আমরা একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেখে লোন হিসেবে দেখাই। কিন্তু এই লোনটা স্যার কতদিন মেয়াদ পর্যন্ত দেখানো যাবে স্যার এই ক্ষেত্রে? বললাম না, আনলিমিটেড লিখে রাখেন, ইউএন আনলিমিটেড। স্যার অন্য একটা ধারায় যে 3 বছরের একটা বিষয় আছে, ওইটা কি না, এখানে ওই অ্যাপ্লাই দিন হবে? নাই, ওই দিন চলে গেছে কবে, ওটা উঠে গেছে সম্ভবত 2016 সালে। ফেরত দেওয়ার কোনো বিধান স্যার 2016 এটা সালে না স্যার, উনি বলতো স্যার ওই উনি যে বলতেছে স্যার ট্রেডিং অ্যাক্সিডেন্টে লায়াবিলিটি, স্যার ট্রেডিং বাড়ি আছে লায়াবিলিটি, স্যার, ওইটার কথা বলতেছে। স্যার উনি বলতেছে ট্রেডিং ট্রেডিং লায়াবিলিটির কথা লায়াবিলিটি। বলছে স্যার, বিয়োজনের এই- ক্ষেত্রে যেটা স্যার ডিসঅ্যালাউ করে দিবে স্যার না ওই না, ওটা তো লায়াবিলিটিটা ইনকাম স্যার। ফ্রম বিজনেস, ওটা তো পড়ানো হয়ে গেছে, ডিমড ইনকাম যেটা। মানে আমরা তো ওখানে স্যার যে ট্রেডিং লায়াবিলিটিটা স্যার 3 বছর হ্যাঁ, পরিশোধ না করলে যেরকম স্যার এটা ডিসঅ্যালাউ সেটা করে তো দেয়, অন্য উনি জিনিস, সেটা তো ওইটা আমরা তো। মিসকাট করে ফেলেছে স্যার। না না, কোত্থেকে কি কোশ্চেন করে না করে, ওগুলো তো পড়ানো শেষ। ডিমড ইনকাম 2 ভাগে পড়াচ্ছি, একদিন পড়াচ্ছি ইনকাম ফ্রম বিজনেস, সেটা পড়ানো গত ক্লাসে শেষ। ওইটা থেকে মনে হয় উনি করছে যে 3 বছরের মধ্যে ট্রেডিং লায়াবিলিটি পরিশোধ করতে হবে ইত্যাদি। আর এটা তো পার্সোনাল লোন। আচ্ছা, গেল এটা, গেল 67-13। আর লাস্ট আইটেম হচ্ছে 67-14। এটা হলো কেউ যদি বিল্ডিং তৈরি করে এবং এটা বাকিতে মাল খরিদ করে, বাকিতে ধরেন ইট বালি সিমেন্ট রড, যেগুলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এগুলো যদি বাকিতে খরিদ করে এবং তার ফাইলে IT10B-তে লাইবিলিটি সাইডে দেখানো থাকে যে দোকানদার টাকা পায়, কথার কথা, তাইলে এইটা বলছে যে ঠিক আছে, ডিসিটি এটা মেনে নেবে যে টাকা পায়, কিন্তু ডিসিটি 2 বছর পর্যন্ত সহ্য করবে। 2 বছরের মধ্যে যদি এটা পেইড করা না হয় বা পার্টলি পেইড হয়, বাকিটুকু ডিসিটি কিন্তু থার্ড ইয়ারে ইনকাম হিসাবে গণ্য করবে। ধরে নেবে আসলে কেউ টাকা পায় না, আসলে সে নিজের টাকায় নিজে বাড়ি করছে, এখন মিলাইতে পারে না, তা এখন এই দেখাইছে যে মানে দোকানদার টাকা পায় ইত্যাদি আর কি। তো এইটা আবার ওই যে বলছে স্যার কোনো ডেভেলপার, কারণে যদি স্যার আমি আবার পেমেন্ট করে দিলাম, তখন কি পরবর্তী অ্যাসেসমেন্টে এই আইটি কি বিয়োজন হবে? এটা আবার বলছে যে ডেভেলপার কোম্পানির জন্য আবার এটা প্রযোজ্য হবে না, কারণ ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি তারা তো সমানে বাকিতে ইট বালি সিমেন্ট কিনে এটা বিল্ডিং করে, তারপরে মানুষের কাছ থেকে টাকা নেয়, যারা কিনবে ফ্ল্যাট, তারপরে পেমেন্ট করে। এটা তো তাদের একটা গতানুগতিক প্রক্রিয়া। এই জন্য বলছে যে এটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য আবার এই ধারাটা প্রযোজ্য নয়, যাদের এইরকম বাকিতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কেনাই হলো তাদের মানে বিজনেস প্রসেস। তো যাই হোক আর কি। তো কি কোশ্চেন এখন বলেন কি? স্যার এটা কি চতুর্থ বর্ষে চার্জ হবে তাই তো স্যার? 24 যদি হয় না, 2 বছর। যে বছরে সে এইটা লাইবিলিটি হিসাবে ফার্স্ট টাইম শো করছে, তার পরবর্তী 24 দুই করছে। বছর, তার পরবর্তী 2 বছরের মধ্যে যদি পরিশোধ না করে তাহলে তার পরের বছর। এখন এটা যদি তাহলে আঙ্গুল দিয়া দেখান, আঙ্গুল দিয়া, তাহলে ফোর্থ ইয়ার। যে ইয়ারে এটা উদ্ভূত হয়েছে মাঝখানে 2 বছর বাদ দিয়ে পরের বছরে ফোর্থ ইয়ারের, মানে বৃদ্ধাঙ্গুলি হবে না, বৃদ্ধাঙ্গুলির আগের আঙ্গুলটা। জি স্যার, স্যার থ্যাংক ইউ। এখন স্যার কোনো কারণে স্যার আমি স্যার যেটা পেমেন্ট করে দিলাম, তখন কি স্যার আমি ফিফথ ইয়ার আবার অ্যাসেসমেন্ট থেকে এটা বিয়োজন করতে পারবো অন্যান্য গুলোর মতো? ও, এটা দেখেন তো, এটা সম্ভবত পারবেন। কিন্তু এটা তো এটা কোথাও বলা নেই স্যার। না, বলা না থাকলে পারবেন না, জি বলা স্যার। না থাকলে পারবেন, অন্যান্য জায়গায় বলা থাকে। আর জি স্যার, এটাই বলা যদি থাকে আপনার স্যার। প্রোভাইডেড দিয়া বা তবে শর্ত থাকে যে, এটা ট্রেডিং লায়াবিলিটির ক্ষেত্রে বলা ছিল 3 হ্যাঁ, বছর পরে। ট্রেডিং লাইবিলিটির ক্ষেত্রে বলা ছিল, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বলা আছে। এখানেও আজকে যেগুলো পড়াচ্ছি এখানেও 2-1টা জায়গায় বলা আছে, যেটা বলা আছে সেটা আবার আমার এখানেও আছে লেখা। স্যার 67-15 একটা আইটেম আছে স্যার, 67-15-তে যেটা বললো স্যার এখানে। 67-র 14ই শেষ না? না, 15 আছে স্যার। 15 আছে? হ্যাঁ 15 তো, 14 শেষ, 15টা আমি করে দিতে। 15 নাই তো স্যার 11তে আছে স্যার, 67-11তে। ওই 11তে মনে হয় ওই হাওয়াবার, ওই দেখছেন আমি যেটা খুঁজতেছিলাম,
67-র 11-তে বলছে যদি সাবসিকুয়েন্টলি এটা পেমেন্ট করে দেয় তাহলে ওটা আবার ওই বছরের ইনকাম থেকে মাইনাস হবে। ওইটাই বলতেছিলাম আমি। না, 67-র 15 বলে কিছু নাই, 67-র 14ই হলো শেষ। তাই আমরা একটা ব্রেকে যাচ্ছি 15 স্যার মিনিট। আমার একটা প্রশ্ন ছিল স্যার 67-র 12-র উপরে। 12? হ্যাঁ বলেন। স্যার আমরা তো এখানে একটা স্যার ধরা খাইলাম স্যার 10% স্যার পেইড আপ ক্যাপিটালের বেশি কিনে, আবার স্যার ওই যে থার্ড শিডিউলে আবার স্যার 30 লাখ টাকার আরেকটা ব্যারিয়ার আছে। রাইট, রাইট, দুইটা ব্যারিয়ার। একদিকে তো আপনার এইটা ডিমড ইনকাম হিসেবে গণ্য হবে কেন আপনি 10%-এর বেশি টাকা দিয়ে কিনলেন, আর 2 নম্বরে ওই যে 1 কোটি ওই যে 40 লাখ বা 50 লাখ দিয়ে কিনলেন, এই গাড়িটা এক একটা গাড়ির দাম ধরা হবে 30 30 লাখ লাখ টাকা ইয়েস, ইয়েস, এটা ভালো কথা বলছেন, ঠিকই। জি স্যার। মানে ডাবল নেগেটিভ ইম্প্যাক্ট। স্যার স্যার ওই যে হ্যাঁ, ক্যাপিটাল অ্যাসেট যেসব নয়, যেমন হাউস হোল্ড ফার্নিচার, পার্সোনাল কার, ওয়ারিং অ্যাপিয়ারেলস এন্ড জুয়েলারি, এইসবের ক্ষেত্রে স্যার আপনি সম্মুখ দিনে বলছিলেন যে পার্সোনাল কার বিক্রি করলে এখন ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। স্যার এই রেফারেন্সটা যদি বলতেন স্যার। হ্যাঁ। না, ওটা তো রেফারেন্স কেন আপনাকে বলি নাই তখন, ওটা তো লেখাই আছে এখানে। এটা স্যার মিস করে গেছিলাম। এটা কে বলতে পারবেন? নাহলে তো আমার খুঁজতে হবে আবার। আপনাদের মধ্যে কে বলতে পারবেন? স্যার প্রশ্নটা বুঝিনি স্যার। উনি বলছে যে আমার ব্যক্তিগত সহায় সামগ্রী যদি আমি, আমার স্বর্ণালংকার আছে ফাইলে, তো এমন স্বর্ণালংকার ধরেন আমার ফাইলে আছে, এটা 1 লাখ টাকা কেনা ছিল, আমি যদি আজকে 1.5 লাখ টাকায় বিক্রি করি, তাইলে এই যে 50,000 টাকা আমার ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে, এটা কোথায় বলা আছে? এটা আছে এখানে। এটা আপনি এই যে অন্যান্য উৎসের আয় যে পড়াচ্ছি এটারই কোথাও না কোথাও আছে। ক্যাপিটাল গেইনে আছে। না, ক্যাপিটাল গেইন না, এটা এটা ক্যাপিটাল গেইন তো হবেই না, বিকজ এটা ক্যাপিটাল অ্যাসেট না। স্যার এটা হ্যাঁ, লাস্ট ক্লাস আলোচনা করছিলেন স্যার এটা নিয়ে। হ্যাঁ আলোচনা করছিলাম, কিন্তু ওইটা মানে কোত্থেকে করছিলাম সেটা হলো কথা। এটা এবার স্যার ফাইন্যান্স সেক্টরে আসছে স্যার। হ্যাঁ আসছে তো, কিন্তু ওই যে ধারাটা এইটা উনি চাচ্ছে যে রেফারেন্সটা চাচ্ছে। প্রথম কথা হলো এটা মূলধনী আয় হবে না, মানে এটা মূলধনী সম্পত্তির সংজ্ঞার বাইরে এটা। ওই যে পাইছি কোন উপহার দান বা কি দেখে তো এটা তো প্রতি 26 থেকে কার্যকর। না, এই বছর থেকেই কার্যকর। পাইছি 66 66-এর থেকে। পাইছি, এমনি উল্টাইতেছি, পাইছি। এটা হলো প্রথম কথা হলো স্যার আপনি বিয়ের সময় যে উপহার হিসাবে যেটা সোনা দানা পাইছেন, ওইটার যে বাজার মূল্য এটা 66-র ধারায় এটা আয় হিসাবে গণ্য হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওই উপহার সামগ্রী যদি পরবর্তীতে বিক্রি করেন, তো বিক্রি করে যে অতিরিক্ত টাকা পাবেন সে টাকাও আপনারই হবে। এই যে এটা সম্ভবত আপনার 66-র উমতে আসবে যে ধারা 30-এ বর্ণিত অন্য কোনো খাতের অধীন এটা, মানে আহ, এই কারণে আসবে যে আপনার যে ব্যক্তিগত সহায় সামগ্রী, এইটা আপনি ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন, ক্যাপিটাল অ্যাসেট বাংলা কি? মূলধনী সম্পত্তি। হ্যাঁ, মূলধনী পরিসম্পদ, এটা হলো 77। এখানে বলছে এই যে ব্যক্তিগত সামগ্রী, আমি ওই স্বর্ণালংকার যেটা বিয়ের সময় পাইছিলাম ওইটা যদি পরবর্তীতে বিক্রি করি, তাহলে এটা ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে হিট করবে। হেডগুলো পড়ানো শেষ। আচ্ছা আমরা দেখেন এই যে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। প্রথমে দেখেন সেট আপ মানে হলো একই বছরে একজন করদাতার বা একটা কোম্পানির, তার যদি একাধিক হেডে ইনকাম থাকে, একটা হেডে ইনকাম আর একটা হেডে লস, তাহলে অবশ্যই সেট আপ হবে, একটার সাথে আর একটা সমন্বয় হবে। তবে এইগুলো বাদে, মানে এই 5টা বাদে। তো এটার মেইন পার্টটা হলো এই টেবিলটায় কি বলছে যে এইগুলো সেট আপ হবে না, এর বাইরে সব সেট আপ হবে। তাহলে দেখতে আমরা একটা একটা করে দেখি যে ব্যবসায় যদি লোকসান হয় তাইলে সেই লোকসান অন্য কোনো ইনকামের এগেনস্টে সেট আপ হবে না। তাহলে কি হবে? ক্যারি ফরওয়ার্ড হবে। পরবর্তী 6 বছর মধ্যে যদি ওই ব্যবসায় কোনো লাভ হয়, তাহলে সেই লাভের বিপরীতে এই বছরের লোকসান সমন্বয় হবে। এটা হলো 1 নম্বর পড়ানো শেষ। 2 নম্বর, যদিও 1 নম্বরে বলা আছে যদি একটা কোম্পানির একাধিক ব্যবসা থাকে, তো যদি একটাতে লোকসান হয় আর একটাতে লাভ হয় তাইলে বলছে সমন্বয় হবে, কিন্তু বাস্তবে আমরা এরকম দেখি না যে একজন আর 2টা বিজনেস থেকে ইনকাম, এরকম মানে মানে রেয়ার মানে নাই বললেই চলে। আর কোম্পানিগুলো তো একটা পার্টিকুলার একটা ব্যবসায়ী করে।
তো সেখানে একাধিক ব্যবসা আসবে কোত্থেকে? আচ্ছা, যাই হোক, যদিও এটা মানে কথার কথা রেখে দিচ্ছে যে একজন করদাতার একই বছরে যদি একাধিক ব্যবসা থাকে এবং একটাতে আয় একটাতে লোকসান, তাহলে এটা সমন্বয় হবে। কিন্তু যদি সেটা না থাকে, শুধু একটাই ব্যবসা থাকে এবং সেটাতে যদি লোকসান থাকে, তাহলে সেই লোকসান অন্য কোনো আয়ের বিপরীতে সমন্বয় হবে না, এটা পরবর্তী 6 বছরের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হবে। আচ্ছা, যাই হোক, এটা 1 নম্বর। এরপরে আসেন ফটকা ব্যবসা। ফটকা ব্যবসা একই কথা। তো যদি ফটকা ব্যবসায় কোনো লোকসান হয়, সেটাও অন্য কোনো স্বাভাবিক ব্যবসার এগেনস্টে সমন্বয় হবে না। এবং এটাও পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। তবে একই বছরে যদি একাধিক ফটকা ব্যবসা থাকে, তাহলে একটা ফটকা ব্যবসায় লাভ আর একটা ফটকা ব্যবসায় লোকসান, তাহলে ফটকায় ফটকায় আপনার সমন্বয় হবে। এটা গেল 2 নম্বর পড়ানো শেষ। 3 নম্বর, আমার 5টা পড়ানো শেষ হওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন আহ্বান করব, তখন কোশ্চেন করতে পারবেন, পড়ানোর মাঝখানে করবেন না। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বর হলো যে মূলধনী লোকসান, ক্যাপিটাল লস। একই কথা, যদি ক্যাপিটাল লস হয়, একই বছরে যদি আর একটা মানে মেশিন বিক্রি করে বা ফিক্সড অ্যাসেট বিক্রি করে কোনো ক্যাপিটাল গেইন হয়, তাইলে সমন্বয় হবে। কিন্তু আদারওয়াইজ যদি শুধু একটা ক্যাপিটাল লোকসান হলো, ক্যাপিটাল লস হয়, তাহলে সেটা ওই পরবর্তী ছয় ছয় বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা ছাড়া কোনো উপায় নেই। 4 নম্বর, আপনার তামাকজাত পণ্য যারা উৎপাদন করে, সেখানে যদি কোনো লোকসান হয়ে থাকে, সেই লোকসানও কিন্তু একই কথা বলা, সেটা অন্য কোনো আয়ের এগেনস্টে সমন্বয় হবে না, সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হতে পারবে। 5 নম্বর। 5 নম্বরে এখানে 3টা কথা বলা আছে, আসলে 5টা না হয়ে এটা হবে 5, 6, 7টা হবে ভার্চুয়ালি। আচ্ছা, যাই হোক, 5 নম্বরে যেটা বলছে সেটা একটু শোনেন। সেটা বলছে যে করমুক্ত আয় যদি থাকে, সে করমুক্ত আয়ে যদি আয় না হয়ে লোকসান থাকে, তাহলে সেটাও অন্য কোনো আয়ের এগেনস্টে সমন্বয় হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন একটা ছেলে, একজন ইঞ্জিনিয়ার, সে চাকরি করে, ভালো বেতনে চাকরি করে, ধরেন বছরে 20 লাখ টাকা বেতন পায় বা 30 লাখ টাকা বেতন পায়, হোয়াট এভার মেবি। তো তার আবার একটা নিজস্ব ব্যবসাও আছে, সফটওয়্যারের ব্যবসা। সে সফটওয়্যারের ব্যবসাটা আগামী 2027 সাল পর্যন্ত করমুক্ত, 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। তো এই যে তার একটা করমুক্ত আয় আছে, আবার পাশাপাশি বেতনও পাচ্ছে, তার 2টা সোর্স অফ ইনকাম। ধরেন এই বছর সফটওয়্যারের ব্যবসায় লোকসান হয়েছে তার, যদিও লাভ হলেও তাকে ট্যাক্স দিতে হতো না, কিন্তু হয়েছে লোকসান। এই লোকসান কি তার মানে বেতনের এগেনস্টে, বেতন থেকে ইনকাম যে 30 লাখ টাকা, তার বিপরীতে সমন্বয় হবে? উত্তর হলো নো। তার বেতন থেকে আয় কত? 30 লাখ। তার সফটওয়্যারের ব্যবসায় লোকসান কত? 20 লাখ। তাহলে কি 30 থেকে 20 বিয়োগ করে শুধু 10 লাখ টাকার উপরে ট্যাক্স হবে? নো, তাকে 30 লাখ টাকা স্যালারির উপরে ট্যাক্স দিতে হবে। সফটওয়্যারের ব্যবসায় যে লোকসান, সেই লোকসান সে সেট আপ করতে পারবে না, ইভেন এটা ক্যারি ফরওয়ার্ডও করতে পারবে না। যখন আমরা ক্যারি ফরওয়ার্ডে যাব, তখন দেখবেন যে মানে যে সমস্ত করমুক্ত আয়, সেটা ক্যারি ফরওয়ার্ড করারও কোনো বিধান নেই। তো যাই হোক, এটা গেল 5-এর 1। 5-এর 2-এ বলা আছে যে হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল, এমন যদি কোনো আয় থাকে এবং সেখানে যদি কোনো লোকসান হয়ে থাকে, যেমন কথার কথা আমি একটা উদাহরণ দিই। সেটা হলো একটা গার্মেন্টস, সে গার্মেন্টসের হলো রিডিউস ট্যাক্স রেট, সেটা হচ্ছে 12%, 10 অথবা 12, এবং ওই গার্মেন্টসের এফডিআর এর ইন্টারেস্ট আছে। এখন ওই গার্মেন্টসে হয়েছে লোকসান, তো গার্মেন্টসের লোকসান কত? 20 লাখ, আর এফডিআর এর সুদ কত? 30 লাখ। তো সমন্বয় হবে না। ওই এফডিআর এর ইন্টারেস্টের উপরে যথারীতি তার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ওইটার উপরে যথারীতি ট্যাক্স দিতে হবে। আর যেটা মানে গার্মেন্টস এর ব্যবসায় যেটা লোকসান হলো, সেটা তো সমন্বয় হবেই না, সম্ভবত সম্ভবত ক্যারি ফরওয়ার্ডও হবে না। লাস্ট কথা, সেটা হলো যে মিনিমাম ট্যাক্স, যেগুলো আগে ছিল 82C, এখন সেটা হলো 163। যেগুলোর ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল, সেই সমস্ত ক্ষেত্রে সেই হেডগুলোতে যদি মানে লোকসান হয়ে থাকে, যেমন আমদানি রপ্তানি, তারপরে এরকম তো বহু আছে। 82C-তে তো, সরি 163-তে তো এরকম বহু খাত আছে, সম্ভবত 36টার মতো খাত আছে আপনার 163। তো সেইগুলোতে যদি কোনো আয় না না হয়ে লোকসান হয়ে থাকে, সেই লোকসান আপনার কোনো ইনকামের এগেনস্টে সমন্বয় করা যাবে না, বিষয়টাই। এবং সম্ভবত এই নিচের যে 5 নম্বরটা, এই 5 নম্বরটা ক্যারি ফরওয়ার্ডও করা যাবে না। যাই হোক, ক্যারি ফরওয়ার্ড আমরা পরে পড়াবো, আগে সেট আপটা শেষ করি, যে ডিউরিং দ্য ইয়ারে সেট আপ করা যাবে কিনা। এই সেট আপ পড়ানো শেষ,
এখন সেট আপ নিয়ে কোশ্চেন, ক্যারি ফরওয়ার্ড নিয়ে কোনো কোশ্চেন করবেন না, শুধু সেট আপ, ফ্লোর ওপেন। স্যার ফটকা ব্যবসার একটা উদাহরণ দিতেন, মানে কোনগুলো ফটকা ব্যবসা যেটা লেগালি বৈধ আবার এটা তো বলা হয়েছিল আপনার ডিও ব্যবসাটা, আপনার পুরান ঢাকায় এরকম ডেলিভারি অর্ডার, ডিও ডেলিভারি অর্ডার এরকম ব্যবসা আছে যেগুলো আসলে ফটকা ব্যবসা, এরকম উদাহরণ দিছি কিন্তু আপনাকে। শেয়ার ইনকামই তো মেন ফটকা ইনকাম। না না, শেয়ার ক্যাপিটাল গেইন, ভুল কথা বললেন। একটা শেয়ার কিনে শেয়ারটা যদি বিক্রি করা হয়, তাহলে আসেন আমরা ফটকা ব্যবসা নিয়ে আসলে কথা বলি। ব্যবসা কত প্রকার ও কি কি? ব্যবসা তিন প্রকার, একটা হলো নর্মাল ব্যবসা, একটা হলো ফটকা ব্যবসা, আর একটা হলো প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা। আচ্ছা এখন আসেন যে তাহলে ফটকা ব্যবসাটা কি। ফটকা ব্যবসা হচ্ছে, ফটকা ব্যবসার যে ডেফিনেশন সেখানে বলছে বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটিস আদার দ্যান টেকিং দ্য রিয়াল পজিশন অফ দ্যাট কমোডিটিস। অর্থাৎ পণ্য আমি কিনলাম বিক্রি করলাম, কিন্তু ওটা ধরলাম না, ছুঁইলাম না, দেখলাম না, আমার মাল আমি দেখলামই না, আমার গোডাউনে আসেই নাই, পথ দিয়েই বিক্রি শেষ। মানে এই উইনফল গেইন অনেকটা। কিরকম আমি আপনাকে একটা গল্প বলি, তাইলে আপনি বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন যে ফটকা ব্যবসা কাকে বলে। আপনার চিটাগাঙেও খাতুনগঞ্জ বলেন, ঢাকায় পুরান ঢাকায় বলেন, এরকম ডিও ব্যবসা মানে ভরা। এই ডিও ব্যবসাটা কি হলো ফটকা ব্যবসা। ডিও ব্যবসাটা কি আমি আপনাকে বলি। সেটা হলো আপনি ধরেন রূপচাঁদা তেলের আপনি হলেন ডিলার, সয়াবিন তেলের ডিলার। তো ভালো কথা, আপনি তো ডিলার। আপনি রোজার আগে, রোজা শুরু হওয়ার আগে আপনি মাল তুলতে গেলেন, আপনি 1 কোটি টাকার ডিও লেখাইলেন, মানে অফিসে গেলেন, 1 কোটি টাকার পে অর্ডার নিয়ে গেলেন, চেক নিয়ে গেলেন, কোম্পানির নামে জমা দিলেন, কোম্পানি আপনার নামে একখান ছোট স্লিপ দিয়ে দিল, ওটাকে বলে ডিও। সেখানে বলা আছে আপনি 1 কোটি টাকার সয়াবিন তেল তুলবেন। এই স্লিপটি নিয়ে যে বাহক বা যে ড্রাইভার, ট্রাক ড্রাইভার মানে ফ্যাক্টরিতে যাবে, সেই 1 কোটি টাকার মানে রূপচাঁদা তেল সে নিতে পারবে ট্রাকে। এটা দেখাইয়ে নিতে হবে, এটা রাইখা দিবে ফ্যাক্টরি। এটার বলে ডিও, মানে ডেলিভারি অর্ডার। মানে আপনার টাকা পাওয়া সারা, রূপচাঁদার মালিক টাকা পেয়ে গেছে 1 কোটি, এখন জাস্ট যাবে মালটা নিয়ে আসবে। তো এখন যে 1 কোটি টাকার ডিও লেখাইছে সে তো পুরান ঢাকার খাতুনগঞ্জের বা চিটাগাং খাতুনগঞ্জের বড় ব্যবসায়ী, তার তো মানে গোডাউনে মাল ধরে না, মাল ভরা। এখন সে 1 কোটি টাকা লেখাইছে কেন? উইথ এন্টিসিপেশন যে রোজার মধ্যে বা ঈদের আগে তো দাম বাড়বে ইত্যাদি ইত্যাদি, হইতেও পারে, যাই হোক। তো এখন সে এইগুলা গল্প করছে, আশেপাশে দোকানদারের সাথে গল্প করছে, মানে 1 কোটি টাকা দিও লেখাই আসছি কালকে ইত্যাদি ইত্যাদি। তো দিন সাথে গেল, তো সে আর পাঠায় না, ট্রাক ড্রাইভারকে পাঠায় না, কারণ আইনা মালটা রাখবে কই, তার তো গোডাউনে জায়গা নাই। তো কয়েকদিন পরে উঠাবে, এখনো তার অনেক মাল আছে। তো পাশের দোকানদার এসে তারে ঠেলতেছে যে আপনি এখন তো ওইদিকে দাম বেড়ে গেছে, হু হু করে জিনিসের দাম বেড়ে গেছে। এখন ওই 1 কোটি টাকার ডিওটা যদি আজকে লেখাইতে যায়, 1 সপ্তাহ পরে ওটা লেখাইতে হবে তার 1 কোটি 3 লাখ টাকায় বা 1 কোটি 4 লাখ টাকায়, কথার কথা। এখন পাশের দোকানদার সে বলতেছে কি যে ভাইয়া আপনি তো এই মাল আইনে বিক্রি করতে পারবেন না, আপনার তো গোডাউনে ভরা, আপনার এত লাভ দিয়ে কি করবেন, আমার এই ডিওটা দিয়ে দেন, আমি আপনার 2 লাখ টাকা লাভ দিতেছি। তো আমিও ভাবলাম যে নগদ মানে সারতেছে, যা পাই হাত পেতে নেই, আমি 1 কোটি 2 লাখ টাকা নিয়ে আমি তারে 1 কোটি টাকার ডিওটা দিয়ে দিছি। এই যে 2 লাখ টাকা, এটা হলো ফটকা ব্যবসা হইতে আয়। অর্থাৎ ধরলাম না, ছুঁইলাম না, দেখলাম না, আমি কি করি, আমি হলো ব্যবসা করি। আমি কিসের ব্যবসা করি? তেলের ব্যবসা করি। তার মানে এই তেল কিনবো, ক্রয় বিক্রয়, আমি ক্রয় করলাম বিক্রয় করলাম, মানে চোখে দেখলাম না, এটা না। এখন যদি ইংলিশটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন, বাইং অ্যান্ড সেলিং অফ শেয়ার কমোডিটিস। না না, শেয়ার শেষ বিজনেস করি। ইনকাম আগে ছিল, আগে মানে এটা স্পেকুলেশন বিজনেস বলতো, বইয়ে লেখাও ছিল, মানে এটা আইনে আইনে চেঞ্জ করে দিয়েছে যে এখন এটা ক্যাপিটাল গেন। শেয়ার ব্যবসাটাকে আগে স্পেকুলেশনের বিজনেসের ভিতরে পড়তো। কখনোই ছিল না। আপনারা থামায় দিয়ে একটু উইথ ডিউ রেসপেক্ট, আচ্ছা ঠিক আছে, ওকে। মাইন্ড করেন না, মানে আপনি উল্টাপাল্টা কথা বলে দিতেছেন আর কি, এটা মানে ঠিক না, কখনোই ছিল না, আগের আইনেও ছিল না, এই আইনেও ছিল না। আচ্ছা যাই হোক, তো ফটকা ব্যবসা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটিস আদার দ্যান টেকিং দ্য রিয়াল পজিশন অফ দ্যাট কমোডিটিস। এখন মনে হয় বুঝতে কিছুটা পারতেছেন আর কি। এরকম ঘটনা আরো আছে। আপনি ফরিদপুর সুগার মিলের ডিলার, এখন আপনি তো মানে আপনি যে মূল্যে চিনি পাবেন, চিনি উঠাইতে পারবেন, বাইরে তো মানে চিনির দাম অনেক বেশি, এই ব্যবসা তো আপনি করবেন। তো ভালো কথা, এখন আপনার পাশের দোকানদার বা আপনার বন্ধু বান্ধব আপনার ঠেলতেছে যে তুই এই চিনি এনে কি করবি, তুই তো বড় লোক, তোর তো অনেক চিনি, এই চিনি এনে কি করবি, তুই খালি আমার এই ডিলারশিপের কাগজটা দিয়ে দে, আমি ফরিদপুর চিনি মিল থেকে, চিনি কল থেকে চিনি উঠে আমি 2-4 পয়সা ব্যবসা করি, তোরে তো আমি একটা ভাগ দিলাম, ব্যবসার একটা ভাগ তো তোরে আগাম দিয়ে দিলাম। আমিও ভাবলাম যে
এত দৌড়াদৌড়ি করে আবার ট্রাক জোগাড় করবো, ট্রাক পাঠাবো, মাল উঠাবো, এই মাল গোডাউনে উঠাবো, আবার বিক্রি করবো, এত হ্যাসেল নেওয়ার দরকার কি? তো আমার তো আছে, আমার তো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি যদি ফাঁকতালে এরকম একটা মানে ব্যবসা করে ফেলি, ওইটাই হলো ফটকা ব্যবসা। এখন আসি, শেয়ার ব্যবসা ফটকা ব্যবসা নয় কেন? ফটকা ব্যবসা নয় এই কারণে, এটা আপনাকে বুঝতে হবে। শেয়ার হলো একটা ক্যাপিটাল অ্যাসেট, মূলধনী সম্পত্তির সংজ্ঞার ভিতরে শেয়ার। তাহলে আমি কেন সেটাকে ব্যবসার মধ্যে নিয়ে আসবো? তাহলে একটা মূলধনী সম্পত্তি যেমন মেশিন, বিল্ডিং, শেয়ার, এটা সবই ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞাভুক্ত। তাহলে শেয়ারটা আপনার ফটকা ব্যবসার মধ্যে আসে না এই কারণে যে শেয়ার কিনলে সেটা পজিশনে চলে আসে। আপনাদের যদি কারোর বিও অ্যাকাউন্ট থাকে, সে আমার কথা ভালো বুঝবেন। যার বিও অ্যাকাউন্ট নাই, যে শেয়ার ব্যবসায় এখনো নামেন নাই, সে আমার কথা বুঝতে একটু সময় লাগবে। তো শেয়ার কিনলে সেটা আমার বিও অ্যাকাউন্টে চলে আসে, এবং আসলে পরে তারপরে যেটা 3 দিন না 4 দিন লাগে এটা শেয়ারটা পাকতে, মানে এটা বিক্রি সেলেবল হতে। তারপরে আমি 4 দিন পরে মনে হয় এটা বিক্রি করতে পারি। তাহলে আমার পজিশনে আসতেছে তো। আর ফটকা ব্যবসার ডেফিনেশনে বলছে বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটিস। শেয়ার ইজ নট এ কমোডিটি, শেয়ারটা পণ্য নয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বাইং অ্যান্ড সেলিং অ্যান্ড কমোডিটিস, মানে আদার দ্যান টেকিং দ্য রিয়াল পজিশন, মানে আমার পজিশনে আসবে না, পথ থেকেই বিদায়। আর শেয়ার আমার কাছে আসতেছে, শেয়ারটা আমার পজিশনে আসতেছে, তার ছাড়া আমি বিক্রি করতে পারি না, মাঝ পথে আমি বিক্রি করতে পারি না। ব্যাপারটা বুঝাইতে পারছি? স্যার ডেফিনেশনের রেফারেন্সটা একটু দিবেন? ডেফিনেশন ওই যে এই তো আপনার ফটকা ব্যবসার ডেফিনেশন আগে ছিল 2-এর 61, এখন দেখেন তো কোথায় আছে। আচ্ছা, সেকশন স্যার সেকশন 2 তে পাওয়া স্যার যাবে। কারণ বাজারের ডিমের ব্যবসার মতো স্যার, এক ব্যানে তারেক ব্যানে হ্যাঁ, নামানোর আগে 60 পয়সা করে লাভ পার ডিমের। এইটাই আর কি। স্যার এইটা তো আসলে 1 টাকা 2 টাকার না, এটা হাজার হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু এই ফটকা, এই ডিও বিজনেসটা। এবং এটা অনেক বড় বড় কোম্পানি করে, আপনার জানা আছে। তো স্যার এখানে কোনো টিডিএস এর কোনো কোশ্চেন থাকবে কিনা এই ব্যবসাটায়? 57তে আছে স্যার, দিয়ে 57। ওই তো 2-এর 57-তে ফটকা ব্যবসার সংজ্ঞা দেয়া আছে। 57। হুম। তো স্যার এটা এখানে স্যার, ক্লিয়ারলি লেখা আছে নট ইনক্লুড এটা স্যার স্টক টিডিএস এর সাথে এক্সচেঞ্জ। কোনো রিলেটেড কোনো থাকবে কিনা এটার সাথে? না, টিডিএস টিডিএস এর সাথে সম্পর্ক নাই, কারণ এটা তো বেচা নেই, বিক্রি। না না, এটা তো বেচা বিক্রি। ব্যবসা বিক্রি। হুম। কেন আমরা যখন টাকা দিয়ে ডিওটা নিচ্ছি, এটা তো একটা সার্টেন টাইমে, মানে ধরেন 1 মাস 2 মাস 4 মাস পরে হয়তো বা সে ডেলিভারিটা নেয়। তো এই যে কেনা বেচা হচ্ছে, এখানে কোনো টিডিএস এর কোনো কোশ্চেন আসবে কিনা? টিডিএস এর একটা বিষয় আছে, সেটা হলো আপনি ওই যে এই ধারাটা দেখবেন, আগে যেটা ছিল, এখন হলো কত নাম্বার জানি, সেখানে হলো যে আম, যিনি ডিলার প্রাইসে দাম মালটা নিয়ে গেলেন, তার কাছে ডিলার প্রাইসের 5% জি স্যার, একটা 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 আছে, ক্যালকুলেশন আছে, তাহলে ওইটা কি ইউজ হবে এখানে? অফকোর্স ওটা অ্যাপ্লিকেবল, কিন্তু ওইটা যার কাছে আপনি ডিওটা বিক্রি করলেন তার কাছে জি, অ্যাপ্লিকেবল না। মানে আপনি হলো রূপচাঁদা। সেটা বুঝছি, যেহেতু আমি ডিওটা কিনছি ফার্স্ট, আমার আমার জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু আমি রাইট লিমিটেড কোম্পানি। রাইট রাইট রাইট। এটা তো স্যার আপনি জানেন, এটা হাজার হাজার কোটি টাকার, কিন্তু এই ডিও ব্যবসা হুম হাজার হাজার, হুম। নট শত কোটি টাকার। না, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, আমি যখনই উদাহরণ দিই খুব ছোট উদাহরণ দিই, 100 টাকার এরকম আর জি কি, স্যার। যাতে সবার বুঝতে সুবিধা হয় আর কি। কেন, চিনি, ডাল, চাল এগুলো সবই তো হুম। হাজার হাজার কোটি টাকার ডিও কিনে পয়সা থাকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হাতানোর খোঁজার ক্ষেত্রে বলা আছে ওই ফিউচার কন্ট্রাক্টটা, শেয়ারের ব্যবসায় ফিউচার কন্ট্রাক্ট করলে সেটা ফটকা ব্যবসা। না, ফিউচার কন্ট্রাক্টের তো কোনো বিষয় শেয়ার ব্যবসায় নাই। স্যার এখানে লেখা আছে নট ইনক্লুড স্যার, হ্যাঁ, নট ইনক্লুড। মানে এটাকে ইনক্লুড করতেছে তা না। হবে না, কোনোভাবেই এটাকে ওখানে আনা যাবে না। এটা আগের আইনেও ছিল না, ইংলিশ আইনেও ছিল না, বাংলা আইনেও একই কথা। আর কোনো স্যার কোশ্চেন সেটআপ আমি নিয়ে? একটা কথা বলতাম স্যার, শেয়ার বিজনেসে যারা হচ্ছে থার্ড পার্টি বা মিডিয়ারি হিসেবে কাজ করবে, না না, থার্ড পার্টি বলে কিছু নাই। থার্ড পার্টি আহ, পাইলেন কই আপনি? স্যার দেখা যায় অনেক ক্ষেত্রে স্যার কোম্পানির শেয়ার গুলা হচ্ছে কোনো একটা এজেন্সিতে দেওয়া হয় যে এটা বিক্রি করার জন্য। না না না, শেয়ার বাজারে তো এই ধরনের কোনো বিষয় নাই। এরকম কি বিষয় বুঝলাম না। 57 খোঁজারে তো বলা আছে যে স্টক ও শেয়ার, মানে পণ্য স্টক ও পণ্য স্টক ও শেয়ারের লোকসানের আশঙ্কা হইতে অব্যাহতি পাইবার লক্ষ্যে ডিলার বা বিনিয়োগকারীর সহিত স্টক ও শেয়ারের বিষয়ে চুক্তি সম্পাদন করা হয়, এটা ফটকা কারবার। না দরকার না ভাই, কারণে ভাই বড় ভাই, এইটা না, ওই মানে জায়গায় ফিউচার কন্ট্রাক্টটা স্যার, ফিউচার কন্ট্রাক্ট 57-তে বলা এর আছে বিষয়ে চূড়ান্ত ভাবে করলেও অর্থ সেটা ফটকা সরবরাহ না কারবার। করলে তবে নিম্নরূপ হইবে না, তবে নিম্নরূপ কোন ব্যবসা হইতে ইয়ার অন্তর্ভুক্ত হইবে না, যাহাতে ক খ গ
এগুলো অন্তর্ভুক্ত হবে না, এটা নেগেটিভ লিস্ট, ঠিক আছে। ভাই আপনি শরিয়াতে আছে, শরিয়াতে বলা আছে যে স্টক এন্ড সিকিউরিটিজ এ বিনিয়োগ এটাকে ফটকা বলে অভিহিত করা হইবে না, এটা বলা আছে শরিয়াতে। মানে শুরুতে বলা আছে যে চূড়ান্তভাবে হস্তান্তরিত বা সরবরাহ হইবে না, তবে পণ্যভাবে নিষ্পত্তি, তবে নিম্নরূপ ব্যবসা হইতে অন্তর্ভুক্ত হবে না। মানে এই ক খ গ 57তে ক খ গ এগুলো এক্সক্লুডিং করা হয়েছে, ঠিক আছে। আপনি ওই শুরুটা হ্যাঁ পড়েন তাহলে বুঝবেন। ঠিক আছে, তাইলে স্যার, সেট আপ শেষ। স্যার কি সেট আপ শেষ করলেন নাকি স্যার ক্যারি ফরওয়ার্ড সামনে আবার বলুন? স্যার আমরা ক্যারি ফরওয়ার্ডে স্যার চলে যাই। 5 নাম্বারটা স্যার একটু মিস করেছিলাম স্যার। না, মিস করলে দেখে নেবেন, আপনি এগুলো সব দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, না এখন 5 আসেন, নাম্বারটা একটু এখন ঠিক নাই। হ্যাঁ এখন আসেন ক্যারি ফরওয়ার্ড। তো সেট আপ তো মানে শেষ, সবগুলোই সেট আপ হবে। একটা হেডে আয় হলে আর একটা হেডে লোকসান হলে অবশ্যই সমন্বয় হবে এই 5টা বাদে। আচ্ছা, এখন আসেন তাহলে ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড গুলো বলে গেছি আমি যে সব যে কোনো লোকসান সেটা যদি ডিউরিং দ্য ইয়ারে যদি সেট আপ করা না যায়, তাহলে সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত সমন্বয় করা যাবে। তবে এখানে 2-3টা কথা একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লস 2 রকম হতে পারে। একটা হলো জেনুইন বিজনেস লস, আর একটা হলো আনঅবজর্ভ ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের কারণে যদি লোকসান হয়, সেই লোকসান আজীবন ক্যারি ফরওয়ার্ড করা যাবে। সেটার জন্য 6 বছরের কোনো বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এটা গেল প্রথম কথা। যদি এটা মানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু দেখাই দিতে পারি, মানে একটা অঙ্ক করে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনুইন বিজনেস লস অ্যান্ড ডেপ্রিসিয়েশন লস। এটার জন্য একটু অপেক্ষা করেন, আমি এটা পড়াইয়া শেষ করি, তারপরে আমি ওই একটা দেখাই দেবো, একটা দেখা দিলে স্যার আরো ক্লিয়ার হবে। ডেপ্রিসিয়েশন চার্জ করার পূর্বে লস হইলেই তো স্যার জেনুইন লস, আর হ্যাঁ, ডেপ্রিসিয়েশন রাইট করার পর হইলেই তো স্যার ওইটা রাইট। ডেপ্রিসিয়েশন তাইলে লস, আগে তাইলে প্রফিট ছিল পরে লস। হ্যাঁ, তা আমি পড়াগুলো শেষ করি। আমি ক্যারি ফরওয়ার্ড পড়ানো শেষ করার পরে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন ক্যারি ফরওয়ার্ড নিয়ে। একটা সিস্টেমে আগাই, তাই না? তো কোনো কথা বললেন না। আচ্ছা, শুনতে থাকেন। প্রথম কথা বললাম 3 নম্বর যেটা, সেটা যে কোনো লোকসান সেটা পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। সেটা বাড়ি ভাড়াতে যদি লোকসান হয় সেটাও ক্যারি ফরওয়ার্ড করা যাবে। বাড়ি ভাড়াতে লোকসান হতেই পারে, কারণ যদি ব্যাংক ইন্টারেস্ট বেশি থাকে তাহলে তো খাজনা চাইতে বাজনা বেশি, তাহলে অনেক সময় লোকসান হতে পারে। সেটাও 6 বছর পর্যন্ত, পরবর্তী 6 বছর পর্যন্ত বাড়ি ভাড়াতে ইনকাম হলে তার এগেনস্টে সমন্বয় করা যাবে। একটা জিনিস মনে রাখবেন, সমন্বয় যদি মানে ক্যারি ফরওয়ার্ড যদি করতে হয় তাহলে পরবর্তীতে ওই সেম হেডের এগেনস্টে হতে হবে, অন্য কোনো হেডের এগেনস্টে হবে না। আর আনঅবজর্ভ ডেপ্রিসিয়েশন এটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। এটা গেল 2 নম্বর কথা। এখন আসেন 3 নম্বর কথা, অ্যামালগামেশন। অ্যামালগামেশনের ক্ষেত্রে যেটা বলছে সেটা হলো যে কোম্পানিটা বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটার নাম হলো অ্যামালগামেটিং কোম্পানি, আর যার সাথে বিলীন হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় অ্যামালগামেটেড কোম্পানি। তো একটা কোম্পানি, ভালো কোম্পানি একটা লুজিং কনসার্নকে কিনে নিচ্ছে, ধরেন কথার কথা অ্যামালগামেশন হয়ে যাচ্ছে। তো এখন ওই যে কোম্পানিটা বিলীন হয়ে যাচ্ছে, ওই কোম্পানির যদি কোনো লোকসান থেকে থাকে, প্রিভিয়াস 6 বছরের লোকসান থেকে থাকে, তাহলে যে কোম্পানিটা কিনে নিচ্ছে সে তার নিজের অ্যাসেসমেন্টের সময় ওই কোম্পানির পিছনের 6 বছরের লোকসান সে নিজের আয়ের এগেনস্টে সমন্বয় করতে পারবে। কোন বছরে? যে বছরে অ্যামালগামেশনটা অনুষ্ঠিত হচ্ছে সেই বছরে, অন্য কোনো বছরে পারবে না। এবং এই অ্যামালগামেশন পরবর্তী সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তার যদি কিছু আনঅবজার্ভ লস থেকেও থাকে ওই অ্যামালগামেটিং কোম্পানিটার, তাইলে ওটা আর পারবে না। শুধু 1 বছর সরকার সুযোগ দিচ্ছে যে অ্যামালগামেশনটাকে উদ্বুদ্ধ করতে। এখন তো দেখেন কতগুলা ব্যাংক আপনার দেউলিয়া হওয়ার পথে, অনেকগুলো কোম্পানি এরকম অ্যামালগামেশন, সারা পৃথিবীতে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, এরকম টেক ওভার এগুলো আছে। একটা কোম্পানি আর একটা কোম্পানিতে কিনে নেয়, একটা লুজিং কোম্পানিকে তার গুডউইল সহ কিনে নেয়। তো এই আর কি বিষয়টা আর কি। তা পড়ানো শেষ হোক, তারপর আপনি অ্যামালগামেশন নিয়ে কোশ্চেন করতে পারবেন আমাকে। বাট আপাতত পড়ানোটা শেষ করি। সংক্ষেপে যেটা বললাম, দরকার হয় এটা থার্ড টাইম আবার বলতে পারি, যে যে কোম্পানি, একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিচ্ছে। এখন ও যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করছে সাধারণত লুজিং কোম্পানি না হলে তো বিক্রি হয় না, তো বিলীন হয়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে একটা ভালো কোম্পানির সাথে, সেই কোম্পানির আবার হিউজ প্রফিট। কিন্তু যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে তার হলো হিউজ লস, প্রিভিয়াস লস হলো হিউজ। একটা বেনিফিট সরকার ঘোষণা করছে যে নর্মালি এক কোম্পানি আর এক কোম্পানির লোকসান কিন্তু সেট আপ করতে পারে না, ক্যারি ফরওয়ার্ড করে সেট আপ করার কোনো আইন নাই। শুধুমাত্র এইখানে একটা বেনিফিট দেওয়া হয়েছে যে না, এটা পারবে। এবং পারবে কি, ওর যে 6 বছরের লোকসান সে এই বছরে পারবে, কিন্তু দেখা গেল ওর লোকসান কত প্রিভিয়াস 6 বছরে, হয়তো ধরেন 6 কোটি টাকা,
আর এই কোম্পানিটার ইনকাম কত, ইনকাম 5 কোটি টাকা, তাহলে 5 কোটির এগেনস্টে ওর 5 কোটি টাকা সমন্বয় করে নীল হয়ে যাবে, কিন্তু বাকি যে 1 কোটি টাকা রয়ে গেল ওটা আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না পরে। আচ্ছা যাই হোক, আয়ের পরে আসেন স্টার্ট আপ বিজনেস। স্টার্ট আপ স্যান্ডবক্সের ক্ষেত্রে বলছে যে স্টার্ট আপ ব্যবসা যেটা, এটা এখন সারা পৃথিবীতেই খুব মানে এই যেমন উবার, পাঠাও, এরকম কিছু আপনার কি বলে এই যে ইন্টেলেকচুয়াল যে ব্যবসাগুলো আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক সময় যে ব্যবসাগুলো, সেগুলো এটার মধ্যে পড়ে। তো এখানেও একটা বেনিফিট দিছে যে স্টার্ট আপ ব্যবসার ক্ষেত্রে এটা 6 না হয়ে 9 হবে। প্রথম 3 বছরকে বলা হয় গ্রোথ পিরিয়ড, গ্রোথ ইয়ার, মানে ব্যবসার গ্রোথ হবে। তো বলছে গ্রোথ ইয়ারে সাধারণত এই স্টার্ট আপ ব্যবসাগুলো ব্যবসা করতে পারে না, লোকসানই বেশি হয়, কারণ প্রথম দিকে বুঝে উঠতে পারে না। তো তো যদি প্রথম দিকে ব্যবসায় লোকসান হয়, প্রথম 3 বছরকে বলা হয় গ্রোথ ইয়ার। তো গ্রোথ ইয়ারে যদি লোকসান হয়, সেইটা বলছে পরবর্তী 9 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। তার মানে আমরা বরাবর এ পর্যন্ত করে আসছি যে 6 বছর 6 বছর, কিন্তু এইখানে এসে 9, তার মানে 9 6। আচ্ছা, এইটা গেল। এখন আসেন পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের গ্রোথ অফ 9 ইয়ার, এটা আইনের কোন ধারায় বলা আছে? ধারাগুলো তো সব লিখেই দিচ্ছি, সব ধারা নিচে শিডিউলে এখানে বলা আছে। হ্যাঁ, এটা লেখা আছে 8 শিডিউল পার্ট 2 প্যারা 2, এই যে এখানে লেখা, তো এটা তো টানায় রাখছিলাম, আপনি দেখেন নাই। তো যাই হোক, এই লেখাগুলো আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনার মেইলে দিয়ে দিচ্ছি, ওটা সমস্যা নেই, এগুলো সব পাবেন। আচ্ছা, তারপরে হলো আপনার পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের লোকসান, পার্টনারশিপ ফার্ম নিজে 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, কিন্তু পার্টনারশিপ ফার্মের লোকসান কোনো পার্টনার ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। কিন্তু পার্টনারশিপ ফার্মের যদি ইনকাম হয়, আফটার ট্যাক্স প্রফিট কিন্তু পার্টনারের হাতে আবার ইনকাম হিসেবে যাবে, কিন্তু লোকসান হলে যাবে না। বিষয়টা এরকম হয়। তো এখন বলেন, এখন ক্যারি ফরওয়ার্ড নিয়ে তাহলে এই যে 4টা কথা বললাম, 4টা না 5টা কথা, এগুলো নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন এখন। আচ্ছা বলেন, এখন ক্যারি ফরওয়ার্ড নিয়ে কোশ্চেন এখন করতে পারেন। একটা ওভারঅল বিজনেসের যদি নেট লস হয়, তাহলে এই লসটা কি ক্যারি ফরওয়ার্ড করা যাবে? সে তো মিনিমাম ট্যাক্স তাকে দিতে হবে না স্যার? ইম্পোর্ট স্টেজে দিয়ে আসছে, তারপরে আবার লোকাল পারচেজে দিয়ে আসছে, তারপরে গ্রস রিসিপ্টের উপরে 0.6%, এই ট্যাক্সটা দিতে হবে না তাকে স্যার? দিতে হবে, ওটা তো কাইটিয়েই রাখছে। তাহলে এই লসটা তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না তাহলে? না, ওটা তো ক্যারি ফরওয়ার্ড হবে না, ওটা ক্যারি ফরওয়ার্ড হবে না। স্যার এই ডিমার্স কোম্পানির বেলা এখানে বলা আছে এই অষ্টম তফসিলের প্রথম অংশে হ্যাঁ, ওই তো 8 শিডিউল। 3-6 স্যার দিয়েছে। তো ওইখানে ওখানে বলা আছে যে যেমন একটা কোম্পানিতে যদি মাইনরিটি ইন্টারেস্ট থাকে, মাইনরিটি ইন্টারেস্টের অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশের কমপক্ষে 75% অ্যাকোয়ার করতে হবে। এখন মাইনরিটি ইন্টারেস্ট তো 25% অনেক সময় থাকে স্যার। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট বাদ দিয়ে যদি ওইটাকে অ্যাকোয়ার করতে যায়, তাহলে তার 75% তো স্যার আরো কমে যায়। তা কি বলেন? তাহলে স্যার এটা তো ওই যে যে অ্যামালগামেশনটা হলো, এই অ্যামালগামেশনে তো তাহলে মাইনরিটি ইন্টারেস্টের অংশ বাদ দিয়ে 75% গণনা করলে এটা মানে পার্সেন্টেজে তো স্যার অনেক কমে গেল। এটার কথা বলতেছিলাম আর কি স্যার, যে তাহলে ওই যে সাবসিডিয়ারির যে বৈশিষ্ট্যটা, এটা তো অনেক সময় হ্যাম্পার হতে পারে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? এটাই স্যার। না ঠিক আছে, এটা তো আপনারটা বুঝছি, ওটা তো আপনার সেট আপ নিয়ে না, ক্যারি ফরওয়ার্ড নিয়ে না, ওটা অন্য বিষয়। যাই হোক, এখন বলেন যে আর কারোর কোনো কোশ্চেন? একটা কোশ্চেন ছিল, বলেন। ডিপ্রিসিয়েশন চার্জ করার পরে যে লসটা অ্যারাইজ হবে, সেটা স্যার আমি আনলিমিটেড পিরিয়ড অফ টাইম ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, হ্যাঁ। কিন্তু স্যার আমি কি আমার এই স্বাধীনতা আছে কিনা, আমি কোন ইয়ারে এটা অ্যাডজাস্ট করবো? এই স্বাধীনতা কোম্পানি আছে নাকি যে বছরে প্রফিট হবে সেই বছরটাকে অ্যাডজাস্ট করতে বাধ্যতামূলক ভাবে স্যার? না, এটা তো স্বাভাবিকভাবেই মানে মানে আপনার যখনই ফার্স্ট টাইম আপনি সুযোগ পাবেন, ওই বছরই তো সমন্বয় করবেন। আপন ভালো তো পাগলেও বোঝে, আপনি কেন হ্যাঁ, কিন্তু বুঝতেছেন স্যার না? আমি কেন বললাম স্যার, আমার তো অনেক সময় মেকানিজম থাকে যে আমার আগামী বছর হয়তো বেশি প্রফিট হবে, বা এমন কোনো চিন্তা থাকে কিনা, বা কি মেকানিজম সুযোগ আছে কিনা স্যার ওই কোম্পানির পক্ষে, যে না আমি যে বছর ইচ্ছে সে বছর অ্যাডজাস্ট করতে পারবো? সেটা কি না স্যার না আইনে না না, আছে? আইনে ঠিক না আছে না না না, এ ধরনের কোনো ই নাই। স্যার ওরকম এই বছর তো একটা করছিল যে সেকশন 120, যেটা ইম্পোর্ট স্টেজের এআইটিটা, এটাকে মিনিমাম ট্যাক্স হিসেবে ধরা হবে না। তো একটা বিজনেস যদি লস হয় না না, মিনিমাম ট্যাক্স তো ওইটা ধরা হবে না কেন? শুধু র মেটেরিয়ালের এগেনস্টে যে হ্যাঁ এই- ওইটাই স্যার, আমি ওইটাই বলতেছি, র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে যে মিনিমাম হ্যাঁ এই এআইটিটা দিয়ে আসছে সেই ইম্পোর্ট স্টেজে, এখন হ্যাঁ, বিজনেসটা লস হইলো, তাহলে তার মিনিমাম ট্যাক্স কি হবে? তার গ্রস রিসিপ্ট, তারপরে হচ্ছে তার ইম্পোর্ট স্টেজের, এটা দুইটাতে কম্পেয়ার করে যদি না না, ইম্পোর্ট এসেছে ওইটা হবে না তো। ইম্পোর্ট এসে র মেটেরিয়াল এগেনস্টে যেটা কাটছে ওটা তো মিনিমাম ট্যাক্স না। তাহলে তার বিজনেসটা লস হলে তাহলে তার গ্রস রিসিপ্টটাই হবে তার মিনিমাম ট্যাক্স রাইট, এবং ওইটা ফেরত হবে তখন, মানে ওই যে যেটা এই কাঁচামাল আমদানি পর্যায়ে যেটা কাটছে
জি স্যার। ওইটা তো তার যদি মানে 60 পয়সা করে গ্রস রিসিটের উপরে ট্যাক্স আসে, ওইখান জি থেকে স্যার। যে ট্যাক্স আসবে ওখান থেকে মাইনাস হবে ইম্পোর্ট এসে যে কাঁচামাল আমদানি থেকে যে ট্যাক্স দিচ্ছে, ওটা মাইনাস এই- হবে। আচ্ছা আচ্ছা, মানে ওইটারে আর মিনিমাম ট্যাক্স হিসেবে এখানে এটার সাথে কম্পেয়ার করা যাবে না, 0.6%। না, কম্পেয়ার করে না, কম্পেয়ার প্রশ্নই আসে না, ওটা এটা তো আগে মিনিমাম করা ট্যাক্স। যেত আর কি স্যার, এখন তো এটা করা যাবে না বলে দিছে যে কোনো ইম্পোর্ট। কোনোদিনই না, ভুল বলতেছেন। মানে কাঁচামাল আমদানি, র মেটেরিয়াল ইম্পোর্ট কাঁচামালের থেকে। এটা এইবার করছে স্যার, আগে এই কথাটা ক্লিয়ার করা ছিল না স্যার। না না, ছিল ছিল, আগেও ছিল। আগে এভাবে ক্লিয়ার করা ছিল না না না, যে আগে ছিল, আগে বায়ো 82 কনজাম্পশনটা থেকে। যদি নিজের ব্যবহারের জন্য হয় তাহলে এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স হিসেবে ধরা হবে না, এটা এবার ক্লিয়ার করছে স্যার, আগে এরকম স্পষ্ট বলা ছিল না স্যার। ছিল ছিল আগে 82 সিতে, 82 সি মিনিমাম ট্যাক্স, যেটা 82 সি, 82 সি, 82 সিতে কোনটা 82 সি ছিল, যেটা ফিনিশ গুডস আমদানি পর্যায়ে এআইটি কাটা হয় ওইটা, বুঝছেন? জি স্যার। আগেও ছিল, এটা তো এখন নতুন কিছু না। স্যার আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনের মধ্যে স্যার অ্যামোর্টাইজেশন তো স্যার আসবে না স্যার, না স্যার? আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনের মধ্যে এখন তো স্যার অ্যামোর্টাইজেশনও স্যার মানে নতুন আইন আছে আর কি স্যার, সেটা তো স্যার অ্যামোর্টাইজেশন, এটার মধ্যে ইনক্লুড হবে না? না না না, অ্যামোর্টাইজেশনের কোনো বিষয় এখন নাই, ওটা তো অ্যামোর্টাইজেশন তো জাস্ট রাইট অফ, ওটা তো ডাইরেক্ট একেবারে। স্যার আমার লস হলেও আমি যে এই যে গ্রোস রিসিপ্টের উপর যে অ্যামাউন্ট দিয়ে যাচ্ছি ট্যাক্স পে করতেছি, এটা কি নেক্সট ইয়ারে এটার কোনো ইম্প্যাক্ট থাকবে নাকি আমি না এটা দিয়ে দিচ্ছি? না না, এইসব টাকা দেওয়ার সময় মনে কোনো শোক তাপ দুঃখ রাখবেন না, দিয়ে দেবেন। স্যার যেসব কোম্পানিতে ট্যাক্স হলিডে পিরিয়ড থাকে ওনারা কি এই আনঅ্যাবজর্ব ডিপ্রিসিয়েশন ক্যারি ফরওয়ার্ড করতে পারবে স্যার, বা লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবে? এইখানে ট্যাক্স হলিডে কোম্পানির ক্ষেত্রে একটা কথা বলা আছে যেটা আমার বলা হয় নাই ভুলে, সেটা হলো ট্যাক্স হলিডে কোম্পানির ভিতরে যে লস, জেনুইন বিজনেস লস যদি হয়, মানে হলিডে মানে কি, যে ইনকাম হইলেও ট্যাক্স দিতে হবে না, কিন্তু ইনকাম না হয়ে যদি লোকসান হয়, তাহলে সেই লোকসান হলিডে পিরিয়ড পার হওয়ার পরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। তবে হলিডে পিরিয়ডের মধ্যে যদি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন থাকে, দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড পিরিয়ড। স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে আমাদের জন্য একটু সুবিধা হতো স্যার। ওই যে মানে ডেপ্রিসিয়েশন লস, তাই? জি জি স্যার, হলিডের ক্ষেত্রে স্যার। ট্যাক্স হলিডে স্যার ওই বিজনেস একটু বললেও হলো। না, হলিডের ক্ষেত্রে, হলিডে তো হলিডেই, মানে হলিডের বললাম যে হলিডের মধ্যে লস, ধরেন একটা কোম্পানি 10 বছরের ট্যাক্স হলিডে পেলো বা 5 বছরের হলিডে পেলো, এখন ফিফথ ইয়ারে যদি লোকসান হয়, তাহলে সেই লোকসান তো সে মানে ক্যারি ফরওয়ার্ড, পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না, হলিডে পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে সে আর ওটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। স্যার মিনিমাম ট্যাক্স গ্রস রিসিপ্টের 0.6% মিনিমাম ট্যাক্স দিয়ে একটা এক্সাম্পল দিলে একটু বুঝতে সুবিধা হতো আর কি স্যার। স্যার ট্যাক্স হলিডের এটা কি কোন কোন সেকশনে এটা বলা আছে স্যার, কোন রেফারেন্সটা যদি হতো ভালো হতো। হলিডে শিডিউলে বলা আছে। শিডিউল বলা আছে তো, এটা তো গত ক্লাসেও বলছি, তো 6 শিডিউল পার্ট কত জানি 4 না কত। স্যার আমাদের ডেপ্রিসিয়েশনের অঙ্কটা যদি একটু দেখাতেন, ওটাই ইম্পর্টেন্ট স্যার। ওইটাই দেখাচ্ছি, ওইটাই থ্যাংক দেখাচ্ছি, ইউ স্যার। একটু ধৈর্য ধরেন। স্যার সবই তো 0.6 এর গ্রস রিসিপ্টে পড়লে স্যার, তাহলে তো কোনো কোম্পানি স্যার ক্যারি ফরওয়ার্ড করতে পারতেছে না স্যার, যদি হ্যাঁ, লস হয় আর কি স্যার। মিনিমাম ট্যাক্স গ্রস রিসিপ্টে 0.6% এ পড়লে পরে তাহলে তো কোম্পানি স্যার ক্যারি ফরওয়ার্ড কি পরবর্তীতে যদি করতে না পারে তাহলে তো কখনোই করতে পারবে না ক্যারি ফরওয়ার্ড। ওই যে বললো যে ডেপ্রিসিয়েশন লস। ঠিক আছে একটু পড়াই, তারপর আপনি কোশ্চেনটা একটু মনে রাখেন, কি করছেন বুঝি নাই ভালো। ঠিক আছে। ওটা তো স্যার বলেই দিছে যে গ্রস রিসিপ্টের উপরে 0.6% হলে এটা তো আর ক্যারি ফরওয়ার্ড হবেই না, এটা বলেই দিল, আমি কোশ্চেন করছিলাম। না তাহলে তো কোনো কোম্পানি পাইতেছে, কোম্পানি কখনোই পাইতেছে না আর কি, এটা এটা পাবে না বলছি আর কি। এটা তো শিওর পাবে না, এটা তো স্যার ক্লিয়ার করে দিল। আচ্ছা, এখন কি কোশ্চেন, এটা তো ক্লিয়ার, এটা তো ভেরি সিম্পল কিন্তু। স্যার রিডিউস ট্যাক্স রেটের ক্ষেত্রে কি কোনো ক্যারি ফরওয়ার্ড বা ডেপ্রিসিয়েশন ক্যারি ফরওয়ার্ডের কোনো বাধা আছে কিনা স্যার? না, ডেপ্রিসিয়েশন লস ক্যারি ফরওয়ার্ডে কোনো বাধা রিডিউস ট্যাক্স রেটের ক্ষেত্রে। এখন হয়েছে কি, আপনাকে একটা কথা বলি, যেটাতে লস ক্যারি ফরওয়ার্ডে বাধা দেয়া আছে সেটাতে কোনো লসই ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। বুঝছেন আপনি? লস ক্যারি ফরওয়ার্ডে যদি বাধা দেয়া হয় তাহলে তো কোনো মানে হবে না, মানে কোনো হবে না। এখন হয় কি, অনেকে কোশ্চেন করে, স্যার এটা তো ট্যাক্স হলিডে মানে তার ট্যাক্স হবে না, তার কি মিনিমাম ট্যাক্সও হবে না? আরে যার ট্যাক্স নাই তার তো মিনিমাম ট্যাক্সও নাই, তাহলে আমাদের সেট আপ ক্যারি ফরওয়ার্ড পড়ানো শেষ। এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এটাই যদি আমরা পরবর্তী বছরে যে আমার নেট লস যেটা সেই জায়গায় আমার নেট
প্রফিট হয়েছে 5 লাখ, তার মধ্যে ডেপ্রিসিয়েশন 3 লাখ, তাহলে না স্যার না, আমার মানে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে? পরবর্তী বছরে যদি 5 লাখ টাকা প্রফিট হয়, প্রথমে বিজনেস লস সেট আপ করতে হবে 4 লাখ, আর ওই ডেপ্রিসিয়েশন যে 3 লাখ ওখান থেকে 1 লাখ আনতে হবে। কারণ কি, এইটা বিজনেস লসটা 6 বছর গেলে আর পাওয়া যাবে না, কিন্তু ডেপ্রিসিয়েশন লসটা আজীবন পাওয়া যাবে। বুঝতে পারছেন? এই জন্য নিয়ম হচ্ছে যে আগে বিজনেস লস সেট আপ করতে হবে ক্যারি ফরওয়ার্ড করে, তারপরে যদি আরো বাকি থাকে তখন ডেপ্রিসিয়েশন থেকে আনতে হবে, ডেপ্রিসিয়েশন লস থেকে আনতে হবে। আর যদি স্যার কেসটা এরকম হয় যে আমার নেট লস হয়েছে 1 লাখ, তার মধ্যে ডেপ্রিসিয়েশন 3 লাখ আছে, বাকি একটু বিজনেসের, সেক্ষেত্রে এটা জাস্ট কন্টিনিউ আবার বাড়তে থাকবে, বিষয়টা এরকম? কি আমি তো একটা অঙ্ক দিছি, আপনি একটা পাল্টা অঙ্ক দেন, আমি তাহলে অঙ্ক করাই দিই। স্যার কি আমি বলতে স্যার আমি তাহলে একটু বলি স্যার। বলেন। স্যার ধরেন স্যার আমার স্যার বিজনেস লস হয়েছে, এই কারণে স্যার আমি আমার ডেপ্রিসিয়েশনটা ক্যারি ফরওয়ার্ড করছি না। কিন্তু স্যার আমার স্যার ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা অন্যান্য ইনকামের কারণে তো আমার স্যার ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাচ্ছে। তা এক্ষেত্রে স্যার তাহলে করণীয়টা কি স্যার? বুঝতে পারি নাই কি। মানে স্যার যখন স্যার আমার বিজনেস লস হচ্ছে, এই বিজনেস লসের কারণে তো স্যার আমি ডেপ্রিসিয়েশনটা আমি আর চার্জ করছি না স্যার। মানে মানে এটা কি কথা বললেন আপনি? এই কথা থেকে আপনি কথা প্রত্যাহার করেন। আচ্ছা স্যার, তাহলে স্যার না না, এটা কি কথা বলেন আপনি? অ্যাকাউন্টস মাস্ট বি কেপ্ট অ্যাজ পার আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, যেখানে মার্কেন্টাইল বেসিস আপনাকে সব চার্জ করতে হবে। আপনার অ্যাসেট ব্যবহার হবে, আপনি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ক্লেম করবেন না, এটা কি আপনার ইচ্ছা নাকি, খেয়াল খুশি নাকি? স্যার আমি রিটার্ন সাবমিশনের কথা বলছিলাম আর কি স্যার। রিটার্ন সাবমিশন, হ্যাঁ বলেন, রিটার্ন সাবমিশনে কি বলেন? মানে স্যার যখন স্যার আমার বিজনেস লসটা স্যার অ্যাসেস্ট হয়ে যাবে স্যার, আমি ডেপ্রিসিয়েশন যোগ করে বিজনেস লসটা স্যার যখন অ্যাসেস্ট হবে, তখন স্যার যেহেতু বিজনেস লসটা আসছে, তখন তো স্যার আমি আর ডেপ্রিসিয়েশন তো স্যার আর স্যার চার্জ করতে পারছি না, যেহেতু আমার বিজনেস লস আসছে, এটা তো আমি ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি যেভাবে কথা বলতেছেন এই কথাগুলো হচ্ছে না। আপনাকে একটা কথা বলি, সেটা হলো ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করে তখন কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে ডিসরিগার্ড করে। ডিসরিগার্ড করার পরে আপনাকে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল আজকে যেভাবে পড়ানো হয়েছে ওইভাবে আপনি দিবেই আপনাকে। আপনার লস হোক আর যাই হোক, আপনার ডেপ্রিসিয়েশন চার্জের আগে যদি লোকসান হয়, ডেপ্রিসিয়েশন অ্যালাউ করে আপনার লোকসানটাকে আরো বাড়ায় দিবে। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি যা চাচ্ছেন তা হবে না, আপনার মন গড়া ভাবে কিছু হবে না। আপনি যে কি বলতে চাচ্ছেন আমি তো বুঝতে পারতেছি স্যার, আমার এমনি বিজনেস লস আসছে ধরেন 1 কোটি টাকা, এখন যদি আমাকে ট্যাক্স ডেপ্রিসিয়েশন দেয় আরো 70 লাখ টাকা, তাহলে তো আমার লস বেড়ে দাঁড়াবে 1 কোটি 70। আমি আর ওই 70 স্যার নিতে চাচ্ছি না, যেহেতু এমনিতেই লোকসান আসছে 1 কোটি, তাহলে আর ট্যাক্স ডেপ্রিসিয়েশনের আমার আর দরকার নাই। এই কথা বলতেছেন না আপনি? জি স্যার। আমি আপনার মনের কথা বুঝি, কিন্তু ওই কথা প্রত্যাহার করেন, এই আর কি। কোনো কথায় কাজ হবে না, এটা আপনার ইচ্ছা না। তো এটা আপনি দিবেনই। আপনার টোটাল টোটাল এই বছরে আপনার মানে লোকসান দাঁড়াবে 1 কোটি 70। 1 কোটি টাকা হলো জেনুইন বিজনেস লস, আর 70 লাখ লাখ টাকা হলো ডিউ টু চার্জিং ডেপ্রিসিয়েশন লস। তাহলে এই 1 কোটি 70-এর মধ্যে 1 কোটি টাকা আপনি 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, আর 70 লাখ টাকা হলো আজীবন ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এরকম আর কি, যে স্যার আমার জেনুইন বিজনেস লস আসছে 1 কোটি টাকা, আমি আর 70 লাখ টাকা ডেপ্রিসিয়েশন লস মানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন ধরেন স্যার নিলাম না, এরকম একটা কথাবার্তা আপনি বলতে চাচ্ছেন। নিলাম না মানে কয় কি, না নিলে তো লোকসান। আপন ভালো পাগলেও বোঝে, খালি আপনি বোঝেন না। আপনি না নিলে তো আপনার 1 কোটি টাকা লস হবে, আর যদি ওইটা মানে ওটা তো নিতেই হবে, ডেপ্রিসিয়েশন তো আপনাকে দিবেই, দিলে তো 1 কোটি 70 লোকসান দাঁড়াবে। তাহলে আপনি সেইটা পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, তো এটা ভালো না? তাহলে আমাদের কি সেট অফ ক্যারি ফরওয়ার্ড শেষ? আচ্ছা, এখন দেখেন অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স, এটা দিয়ে আজকে শেষ করব। তো এবং শুনে রাখেন আগামী ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস, আগামী ক্লাসে টিডিএস, তো এটার জন্য রেডি হয়ে আইসেন, ওটা তো হাজারো কোশ্চেন। তো আজকেরটা দেখেন অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স তো আপনারা জানেন, এটা এমনি পড়ছেনও, যে যার আগের বছরের আয় 6 লক্ষ টাকার অধিক সেই অ্যাডভান্স ট্যাক্সের আওতাভুক্ত, ক্যাপিটাল গেইন, এগ্রিকালচারাল ইনকাম এগুলো বাদে আর কি। তো এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হলো অ্যাডভান্স ট্যাক্স কি কাকে দিতে হয়? তো উত্তর হলো অ্যাডভান্স ট্যাক্স নতুন পুরান সবাইকেই দিতে হয়। যারা পুরাতন করদাতা আগে থেকেই, তাদের যদি গত বছরের ইনকাম 6 লাখ টাকা অতিক্রম করে, আর যারা একেবারে নূতন করদাতা, যার কোনো গত বছর বলে কিছু নাই, তার যদি বর্তমান বছরে মানে ডিউরিং দ্য ইনকাম ইয়ার সে যদি মনে করে যে তার ইনকাম লাইকলি টু এক্সিড টাকা 6 লাখ, তাহলে তাকেও দিতে হবে। সে যদি মনে করে যে তার ইনকাম 6 লাখ টাকা অতিক্রম করলেও করতে পারে, তাহলে তাকে ওইটা একটা গেস করে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এখন আসেন যে অ্যাডভান্স ট্যাক্স কখন দিতে হয়। অ্যাডভান্স ট্যাক্স 4টা ইনস্টলমেন্টে দিতে হয়। প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে 15ই সেপ্টেম্বর,
এরপরে 3 মাস পর পর আপনাকে লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে 15ই জুন। এখন যদি কেউ প্রথম 3টে ইনস্টলমেন্ট মিস করে, লাস্টেরটা যেন মিস না করে, কারণ লাস্টেরটা মিস করলে খবর আছে। খবরটা দেখাচ্ছি কি খবর আছে। তো এখন বলতে পারেন তাহলে কি স্যার আমরা প্রথম 3টে দেবো না? অবশ্যই দিবেন। প্রথম 3টে না দিলেও আপনার ডিসিটি যদি ধরতে পারে যে সে ইনস্টলমেন্ট দেয় নাই, তাহলে কিন্তু সে ওইটা আদায় করার জন্য ওটাকে ডিফল্টার হিসেবে ঘোষণা করে ওটা আদায় করার ব্যবস্থা নিতে পারবে। বাট অনেক সময় বাস্তবে আমরা দেখি যে অনেক ব্যবসায়ী, অনেক বড় বড় কোম্পানি প্রথম 3টাতে খুব একটা গা লাগায় না, কিন্তু শেষেরটা একেবারে ধরি মরি পড়ি ওটা মানে দিয়েই দেয়, কারণ জানে যে না দিলে সিম্পল ইন্টারেস্ট হবে, ওখান থেকে মুক্তি নেই। কি হবে সেটা একটু শেষে দেখাচ্ছি। এখন আসেন যে টিডিএস যেটা, সেটাও কি অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্য হবে? ইয়েস। সমস্ত যে উইথহোল্ডিং ট্যাক্স সেগুলো অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্য হবে। এরপরে আসেন যে হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ এক্সেস পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। যদি কেউ যা অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা তার থেকে বেশি দেয়, তাহলে অ্যাসেসমেন্ট পর্যায়ে এসে যদি দেখা যায় যে সে বেশি দিছে, তাহলে যতটুকু বেশি দিবে তার 10% সুদ সহ সে ফেরত পাবে বা ফেরত সৃষ্টি হবে আর কি। এই, যদিও 5 নম্বরটা অবাস্তব, মানে এটা শুধু কিতাবে লেখা আছে, বাস্তবে নাই। আচ্ছা, ইজ দেয়ার এনি স্কোপ টু পে এনি এস্টিমেটেড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? আমি যদি মনে করি যে গতবার আমার ইনকাম হয়েছিল 10 লাখ, এই বছর আমার ইনকাম হবে 50 লাখ, তাহলে কি আমাকে 50 লাখের উপরে বেস করে দিতে হবে? উত্তর হলো ইয়েস। উল্টোটাও হতে পারে, গতবার আমার ইনকাম হয়েছিল 10 লাখ, এবার আমি মনে করি যে আমার ধরেন দোকানে আগুন লেগে গেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, বা যে কোনো কারণে হোক এবার হিউজ লস। তো গতবার আমার ইনকাম হয়েছে, একই ইনকাম আমার সারা বছর মানে প্রতি বছর হবে এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই। তা যদি মানে এরকম কমে যায়, তাহলে আমি কি এস্টিমেট দিয়ে ওই কম ট্যাক্স দিতে পারবো বা মোটে ট্যাক্স না দিয়ে পারবো? উত্তর হলো ইয়েস। আমি আমার এস্টিমেট সাবমিট করবো ডিসিটির কাছে, অ্যাকর্ডিংলি কম হলে কম দেবো, না হলে না দেবো, বেশি হলে বেশি দেবো, ইত্যাদি আর কি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 7 নম্বর, এটাই লাস্ট। সেটা কি? যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস। যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা আইনে বলা আছে, কাকে দিতে হবে, কখন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন যদি কেউ না দেয় বা কোনো ইনস্টলমেন্ট মিস করে, তাহলে তার জন্য কি খেসারত, কনসিকুয়েন্স কি? নাম্বার 1, যার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা অ্যাডভান্স ট্যাক্স দেয়নি, তো সে হবে অ্যাসেসি ইন ডিফল্ট, সে হবে কর খেলাপি। তো তার কাছে কর খেলাপি হলে সেই ট্যাক্স আদায় করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাত অনেক লম্বা, আদায় করার হাত অনেক লম্বা। সুতরাং সেই হাত সে ব্যবহার করতে পারে, ব্যবহার করে জোরপূর্বক আদায় করতে পারবে। 2 নম্বরটা হলো ম্যান্ডেটরি। 2 নম্বরটা হলো যে 10% সিম্পল ইন্টারেস্ট হবে যদি দেখা যায় যে তার যা ট্যাক্স আসছে তার 75%-এ যা আসে, আর সে অ্যাডভান্স ট্যাক্স দিছে কত, এই দুইটার ডিফারেন্সের উপরে 10% হিসাবে তার সিম্পল ইন্টারেস্ট, এটা ম্যান্ডেটরি। এটা মানে ডিসিটি এটা চার্জ করবেই করবে। তো এইটা মানে কবে থেকে কবে পর্যন্ত হবে? এটা নিয়ম হলো 1লা জুলাই অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার থেকে শুরু করে টিল দ্য ডেট অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট যেদিন করতেছে, ডিসিটি সিগনেচার করতেছে, ওই দিন পর্যন্ত, বাট নট মোর দ্যান 2 ইয়ার্স। এই আর কি। কিন্তু এখানে একটা কথা বলা আছে, যদি কোনো করদাতা রিটার্নই দাখিল না করে, সেক্ষেত্রে এটা সিম্পল ইন্টারেস্টের রেট 10-এর জায়গায় 15 হবে আর কি, 50% হায়ার রেটে হবে। এটা হলো 2 নম্বর কথা। 2 নম্বরটা দিয়ে আমি একটা অঙ্ক করাই দিচ্ছি এখন আপনাকে, যে সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনটা কিভাবে হবে, কত টাকা হলে কত টাকা দিলে কি ইন্টারেস্ট হবে। এটা পড়ানোতে অত ক্লিয়ার না, বাট আমি এটা অঙ্ক দিলে ক্লিয়ার হবে। অঙ্কটা করাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। লাস্ট 3 নম্বর, সেটা হলো যে অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা আর যা দেওয়া হয়েছে, এই দুইটার যে ডিফারেন্স, সে যেটা ডিফারেন্স মানে হলো শর্টফল, যদি কোনো ঘাটতি থাকে, সে ঘাটতির উপরে 100% ঘাটতির সমপরিমাণ টাকা পর্যন্ত ডিসিটি জরিমানা করতে পারে। তো ওখানে জরিমানা যেটা করতে পারে সেখানে বলা আছে মে। 3 নম্বরটা হচ্ছে মে, MAY মে, বাট 2 নম্বরটা মাস্ট। 2 নম্বরটা মাস্ট। তো মানে অ্যাডভান্স ট্যাক্স পড়ানো শেষ, তো আমি 2 নম্বর দিয়ে একটা অঙ্ক পারলে করায় দিই, দেখি। আর আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে 6 লাখ টাকা ইনকাম হলে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, হ্যাঁ? তো এটা স্যালারিড পার্সনরা তো প্রতি মাসে তো স্যার EIT দিচ্ছে, তারপরে কি তার ওই কিস্তির টাকা দিতে হবে কিনা, চারটা যে কিস্তির কথা আপনাকে একটু আগে যেটা বলছি আপনি শোনেন নাই, সেটা হলো যে বলছি, যে TDS টা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, সেটা হ্যাঁ, ওই তো শুনছেন তো, তাইলে তাহলে কি স্যার শুনছেন? মানে তারপরেও কি দিতে হবে কিনা, কোয়েশ্চেন হচ্ছে এটা। না না, তার যেটা দেওয়া আছে, এই জন্য অ্যাডভান্স ট্যাক্স কি জিনিস সেটা চাকরিজীবীরা জানেও না, দেখেও নাই, বুঝছেন?
অ্যাডভান্স ট্যাক্সটা আজকের ক্লাসটা কোম্পানির জন্য প্রযোজ্য, ব্যক্তির জন্য নয়। কারণ ব্যক্তি যারা চাকরিজীবী তারা তো অ্যাডভান্স ট্যাক্স প্রতি মাসে মাসে দিচ্ছে। অ্যাডভান্স ট্যাক্স আমি পড়াইলাম যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা হলো মানে 4টা ইনস্টলমেন্টে, কিন্তু তারা তো প্রতি মাসে মাসে দিচ্ছে। সুতরাং তার আবার কি অ্যাডভান্স ট্যাক্স? এবং এই আর কি। তো এখন একটা অঙ্ক করাই, দেখেন ওই যে 2 নম্বরটা, থেকে যে টিডিএস যাবে সেটাও তো স্যার অ্যাডভান্স ট্যাক্সের মধ্যেই তো পড়বে। অল টিডিএস আর অ্যাডভান্স ট্যাক্স, এটা তো বলে গেছি তো, সমস্ত টিডিএস গুলোই উইথহোল্ডিং ট্যাক্স এই গুলো যে 6 লাখ টাকার যে ইনকাম স্যার, এটা তো ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকাম না। না ও হ্যাঁ, টোটাল ইনকাম মানেই ট্যাক্সেবল ইনকাম। টোটাল ইনকামের যে ডেফিনেশন সেটা হলো মানে এটা মানে এর হলো ভাষার গোলমাল। মানে জনগণের ভাষা আর ট্যাক্সের ভাষা এক না, ভাষা কত প্রকার ও কি কি স্যার এটা ওই যে সেকশন 2 যে ইয়েগুলো ডেফিনিশন দেওয়া আছে মোটায়, ওই জায়গায় তো স্যার মানে বলা নাই যে করযোগ্য আয়। এই কারণে স্যার একটু শোনেন, এই হলো গোলমাল। মানে বললাম না ভাষা কত প্রকার ও কি কি, ট্যাক্সের ভাষা, জনগণের ভাষা, প্রেমের ভাষা, ভাষা অনেক প্রকার। তো ভাষা বুঝতে হবে আপনাকে। তো এইখানে বলা আছে অ্যাসেসমেন্ট ইয়ার, এ তো সাধারণ মানুষ তো অ্যাসেসমেন্ট ইয়ার কিছুই বোঝে না, এটা উচিত ছিল ট্যাক্স ইয়ার বলা। অ্যাসেসমেন্ট ইয়ার বাংলা হচ্ছে কর বর্ষ, তো করের ইংরেজি কি অ্যাসেসমেন্ট? নো, করের ইংরেজি তো ট্যাক্স। এইরকম গোলমাল আছে আর কি, বুঝতে পারছেন? সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক করাই দিই। অ্যাসেট ইনকাম ধরেন কথার কথা যে 1 crore, এবং এটা ধরেন একটা এবিসি কোম্পানি, এটাতে ট্যাক্স আসে কত? ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 25%ই ধরি কথার কথা সহজ করার জন্য, সমান সমান ধরেন 25 লাখ টাকা। এরপরে হলো 75% অফ অ্যাসেস ট্যাক্স। স্যার 18,75,000। ও 18,75,000, 18,75,000 এআইটি পেইড। অ্যাডভান্স ট্যাক্স সে দিছে কত? তো যদি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকে 10 লাখ, তাহলে শর্টফল কত? এখন এইটার উপরে সিম্পল ইন্টারেস্ট হবে এট দ্য রেট অফ 10%। কবে থেকে কবে? এটা ধরেন অ্যাসেসমেন্ট ইয়ার ধরেন 2023-24, তার মানে হবে হলো মানে ফ্রম 1/7/2023 থেকে টু আজকে পর্যন্ত। আজকে ধরেন ধরেন মানে আজকে 31 ডিসেম্বর, আজকে ডিসেম্বর 2024, মানে এটা হলো টুডে কথার কথা। তাহলে 1.5 বছর সমান সমান 1.5 years, 1.5 বছরের সরল সুদ হবে। আমি একটু অঙ্কটা করাই নি, তো 1.5 বছরের মানে সরল সুদ হবে ধরেন যে যা হয় আর কি। এখন কথার কথা যে সে মানে এটা কত তারিখ, ধরেন পহেলা জু ইসে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর 2023, মানে অ্যাট দ্য টাইম অফ ফাইলিং রিটার্ন সে মানে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? তাহলে আহ দুইভাবে অঙ্কটা হতে পারে, দুইভাবে হতে পারে। একটা হলো যে 8,75,000 টাকা যে শর্টফল, 75% হতে 8,75,000 টাকা সে শর্টফল, এর উপরে 10% হিসাবে 6 মাসের দিবে। হ্যাঁ এর উপরে হলো 6 মান্থ, রাইট, এর উপরে হলো 6 মাস, 6 মান্থস সমান সমান যা আসে প্লাস এর প্লাস প্লাস 3,75,000, হ্যাঁ 3,75,000 টাকার উপরে 3,75,000 টাকার উপরে 10% হিসাবে 1 year। একদম। হ্যাঁ 1 year। এই এইটা একটা, এটা করলে যা আসে, অথবা 3,75,000 টাকার উপরে 1.5 বছর, ডাইরেক্ট 1.5 বছর ইন্টু 1.5 years করলে যা আসে, প্লাস 5 লাখ টাকার উপরে 6 মাস, একই রেজাল্ট আসবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, আমার অঙ্ক যা করায় দেওয়া হয়ে গেছে, এখন আপনি কোশ্চেন করতে পারেন। স্যার 3,70,000 উপরে 1.5 বছর আর 5 লাখ টাকার উপরে 6 মাস, প্রথমটা স্যার। প্রথম তো হলো শর্টফল, তার তো হলো মানে 75% হতে শর্টফল হলো 8,75,000, তো 8,75,000 উপরে 10% হিসাবে 6 মাস তো হবে। 6 মাস মানে হলো, 6 মাস মানে কি? এই 6 মাস মানে হলো আপনাকে 1/7/23 থেকে টু
31, 12, 23, এই 6 মাস। বুঝতে পারছেন? আর বুঝতে এই পারছি স্যার। হ্যাঁ, এই 1 বছর কি? এই 1 বছর হলো 1/1/24 থেকে 31/12/24, এই 1 বছর। এরকম আর কি। মানে মাঝপথে যদি ট্যাক্স দিয়ে দেয় তাহলে ওইটার উপরে তো আর সুদ হওয়ার কথা কিন্তু না। 5 লাখ টাকা তো মাঝপথে দিয়ে দিচ্ছে, এই কারণে 5 লাখ টাকা হ্যাঁ, এই কারণে আর কি। রিটার্নের সাথে দিয়ে দিচ্ছে। রিটার্নের সাথে ওইটা তো লিখছি তো, রিটার্নের সাথে 5 লাখ টাকা দিছে। তাহলে কয় তারিখে? 31/12/2023। তাহলে তো ওই এর পরে তো আর 5 লাখ টাকার উপরে সুদ হবে না। 5 লাখ টাকা দেওয়ার পরে আবার 5 লাখ টাকার উপরে সুদ হয় কেমনি? তো সেই জন্য বলছি যে সিম্পল ইন্টারেস্টটা দুইভাবে ক্যালকুলেশন করা যায়, যে যেভাবে ভালো মনে করেন, বাট রেজাল্ট এক। তো স্যার আলটিমেট রেজাল্ট তো একই হবে। 3 লাখ হ্যাঁ, বছর রেজাল্ট 1.5 এক, বছর আর তাহলে। যার যেভাবে বুঝতে সুবিধা হয় আর কি। এখন বলেন অ্যাডভান্স ট্যাক্স নিয়ে যে কোনো কোশ্চেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ইনস্টলমেন্ট তো স্যার 4টা দিতে হয়, সেপ্টেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারি, সরি মার্চে এবং জুনে। স্যার আমার যদি অ্যাকাউন্টিং ইয়ার যদি ডিসেম্বর এন্ডিং হয় তাহলে স্যার আমার 4টা ইনস্টলমেন্ট কখন হবে? মানে লাস্ট ইনস্টলমেন্ট কি পরবর্তী বছরের জুনে হবে? ইয়েস, YES। আপনার উত্তরটা ভালো করে শুনে রাখেন, ভেরি মানে ক্রিটিক্যাল কোশ্চেন। উত্তরটাও ভালো করে শুনে রাখেন যে আপনার ইনকাম ইয়ার যাই হোক না কেন, ফার্স্ট ইনস্টলমেন্টটা শুরু হবে ফ্রম 15 সেপ্টেম্বর, তাতে যেখানে গিয়ে ঠেকে। বুঝতে পারছেন? এই জন্য স্যার নামে নামে অ্যাডভান্স ট্যাক্স, কিন্তু ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান যেহেতু ক্যালেন্ডার ইয়ার, তাদের অ্যাডভান্স ট্যাক্স 2টা পরে, মানে ইয়ারের মধ্যে 2টা পরে ইয়ারের বাইরে। রাইট স্যার, এটা স্যার আপনার থেকে ভালো একটা মানে পাইলাম স্যার। অনেকে স্যার এটা মিস ইন্টারপ্রেট করে আর কি স্যার। না না, ওরে বাবা, লেখাই আছে ফার্স্ট ইনস্টলমেন্ট 15 সেপ্টেম্বর। জি স্যার। বুঝছেন? তার মানে এই না যে ব্যাংক বিমার জন্য ফার্স্ট ইনস্টলমেন্ট হলো 15 মার্চ, নট দ্যাট। বলেন আর কোনো কোশ্চেন? স্যার ওই যে মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সাধারণত হচ্ছে প্রফিটের উপরে বা আমার আয়ের উপরে আমরা ইয়া করে থাকি, আর টিডিএস যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের এক্সপেন্স যে ক্রিয়েট হয় ওইটার উপরে। না এমনটাই। না, টিডিএস এক্সপেন্সের উপরে না, এক্সপেন্সের উপরে ভ্যাট। আজকে তো ভ্যাটের ক্লাস না তো। আপনি ওইটা এক্সপেন্সের উপরে না, ইনকামের উপরে ইনকাম ট্যাক্স, ইনকামের উপরে টিডিএস। এক্সপেন্ডিচারের উপরে হবে কেন? এক্সপেন্ডিচারের উপরে তো আমরা কাটি, সেটা ভিন্ন জিনিস। আমরা যেটা কাটি সেটা নিয়ে তো কথা হচ্ছে না আজকে। রাখি স্যার ওই যে। বুঝছেন? উনি বুঝছে কিনা, উনি যে কোশ্চেনটা করছেন, আপনি মানে কোশ্চেনটাও আমিও আধা আধি বুঝছি, সেইভাবেই অ্যান্সার করছি। তো আপনি ক্লিয়ার কিনা, বা আপনি নিজে কি রাখে করছেন? স্যার সাধারণত টিডিএস এর উপরেই, আর এআইটি রাখে হচ্ছে মানে প্রফিটের উপরে বা না না, ইনকাম। এআইটি শোনেন, পার্থক্যটা হলো কি জানেন? এআইটি নিজের থেকে পকেট থেকে দিতে হয়, আর টিডিএস মানে আমার কাছ থেকে জোরপূর্বক কেটে রাখে, আমার বেতন থেকে জোরপূর্বক কেটে রাখে। আমি এক জায়গায় চাকরি করি, সেখানে আমার যা বেতন দেওয়ার কথা তা দেয় না, ট্যাক্স কাইটা তারপরে দেয়। এটা হলো জোরপূর্বক, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে ট্যাক্স কে দিতে চায়। আর হলো এআইটি মানে আমাকে পকেট থেকে দিতে হবে, নিজে থেকে। এক্স্যাক্টলি জানতে পেরেছি। বুঝছেন? স্যার এখানে যে যে দুইটা ক্যালকুলেশন দেখানো হয়েছে, 8,75,000 আর ওই যে এটা 10% দিয়ে, আবার নিচে 3,75,000, মানে দুইভাবে কি সেম সেম হবে নাকি? হ্যাঁ, আপনি অঙ্কটা করে দেখেন, সেই স্যার স্যার আমি করছি স্যার, সেম আসছে স্যার। তো ওইটাই, ওনারে একটু হেল্প করেন, ওনাকে দিয়ে দেন চ্যাট বক্সে। স্যার ওই যে ব্যাংক খাতায় যেটা করছি কেটে স্যার। রাখে এক্সপোর্টের উপরে স্যার, যেটা এক্সপোর্টের উপর যেটা কেটে টিসিএস যেটা ট্যাক্স কালেকশন যেটা স্যার, এটাও তো স্যার এইটি হিসেবে এখানে আসবে। আমরা যে টোটাল যে কতটা যে বাদ দিলাম এইটি, তো এটা কি আসবে না স্যার? যে ব্যাংক যেটা কেটে রাখে এক্সপোর্টের উপরে, কোথায় আসবে? মানে এইটি হিসেবে। তা তো আসবেই, বললাম না, সমস্ত টিডিএস যত কাটাকাটি সব এআইটি হিসেবে গণ্য হবে। এটা কতবার বলবো? ঠিক আছে, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দেই। স্যার একটা হ্যাঁ বলেন। স্যার সর্বোচ্চ স্যার 2 বছর যে শর্টফল, মানে 2 বছর পর্যন্ত ধরা যাবে, এরকম একটা কথা ছিল না স্যার থেকে? হ্যাঁ ছিল, বলছি তো আপনাকে যে আপনার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে ফ্রম ফার্স্ট মানে জুলাই অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার টিল দ্য ডেট অফ অ্যাসেসমেন্ট, বাট নট মোর দ্যান 2 ইয়ার্স। এটা লেখা ছিল, আমি পড়ছিও, বলছিও। জি জি স্যার, স্যার। লেখা ছিল 2 হুম বছরের অধিক হবে না। হুম, অসুবিধা কি? আমাদের ইনকাম উপরে অন্য কেউ যদি কোনো ট্যাক্স কাইটে রাখে সেটা আমরা টিডিএস বলি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলি। আবার মাঝে মধ্যে আমরাও সাপ্লায়ারের কাছ থেকে টিডিএস কাইটে রাখি স্যার। এখন স্যার কোনটারে আমরা স্যার কি বলি স্যার?
কোনটা কি টিডিএস না আদার্স কোনো না অন্য না, যত কাটাকাটি সবই টিডিএস। আর এআইটি মানে হলো আজকে যেটা এআইটি পড়ানো হলো এটা নিজের পকেট থেকে, যে আমার এখন ক্যালকুলেশন করে দেখা যায় আমার কিছু টাকা অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, তখন আমি পে অর্ডার করে বা যেভাবে হোক চালানের মাধ্যমে আমি নিজে থেকে জমা দিই যেটা। সাপ্লাইয়ের উপরে যেটা আমরা কাটি ওইটা হচ্ছে টিডিএস, ওইটা আমাদের লায়াবিলিটি। আর হচ্ছে হ্যাঁ, আমাদের ইনকামের আমার উপরে কাছ যেটা থেকে যেটা কাটে, হ্যাঁ ওটা সেইটাই। টিডিএস, বাট ওইটা আমাদের অ্যাসেট। ওইটা আমার আমার ট্যাক্স আর কি, আমার ইনকামের এগেনস্টে ট্যাক্স। স্যার আমার এই ইনকাম ক্ষেত্রে স্যার এক্ষেত্রে একটা টিসিএস এবং টিডিএস একটা ভাষা আছে আমাদের। ওইটাই তো আগামী ক্লাস। জি স্যার। যে আমাদের কোম্পানিতে আমরা গত বছর অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছি, মানে ট্রেজারি স্যালারি জমা দিচ্ছি 20 কোটি টাকা। এবছর আমার যেহেতু টিডিএস বেশি কাটছে, রেভিনিউ বেশি, ভ্যাট দিছি, বাট আমার এক্সপেন্সও বেশি, মানে খরচ খরচ বেশি, প্রফিট কম। সো টিডিএস দিচ্ছি আমি 5 কোটি টাকা। এখন ডিসিটি আমার নোটিশ দিচ্ছে যে তুমি গত বছর টাকা দিচ্ছ, এবছর টাকা দাওনি কেন? যদি টাকা দাও তাহলে জরিমানা করবো। যদিও আমরা বলতেছি যে না, আমাদের ইয়ে আছে আর কি, মানে মানে সোর্স ট্যাক্স আছে এবং আমাদের প্রফিট কম, আমরা দিতে পারবো না। সেক্ষেত্রে মানে উনি আমাদেরকে নোটিশ দিচ্ছে, আরো বলছে যে সে আরো লিগ্যাল অ্যাকশন যাবে। তো কি লিগ্যাল অ্যাকশন নিতে পারে বা অ্যাকচুয়ালি আদৌ নিতে পারে কিনা, যদি আমি আমার হিসাব দিই, আপনি যেটা বললেন, যেহেতু আমার ইনকাম কম, এবছর আমি কম দিছি, সেক্ষেত্রে উনি আমাদের আর কি কি অ্যাকশন নিতে পারে, মানে লিগ্যাল অ্যাকশন? শোনেন, প্রথম কথা হলো ডিসিটি এরকম করা চিঠি দেওয়ার পরে আপনার একটা পাল্টা চিঠি দেওয়া উচিত, যে ইনকাম ট্যাক্সের এত নম্বর ধারায় বলা আছে আমি আমার ওন এস্টিমেট অনুযায়ী আমি কম দিতে পারবো বা মোটে না দিতে পারবো, সেটা আইনে বলা আছে। এবং আমি ধারণা করি আমাদের প্রথম 3টা কোয়ার্টারে বা প্রথম 2টা কোয়ার্টারে, কেবল একটা কোয়ার্টার শেষ হলো, এই কোয়ার্টারে আমরা হিসাব নিকাশ যেটা রাফ হিসাব করে দেখলাম যে আমাদের এই এই কোয়ার্টারে লস আসতেছে। সুতরাং আমরা অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থেকে বিরত রহিলাম, ইহা আপনার সদয় অবগতির জন্য। এই চিঠি আপনি রিসিভ করাই আনবেন, রিসিভ করানোর পরে আপনাকে কিছুই করতে পারবে না। কিন্তু দেখা গেল যে আপনি ডিসিটি টেলিফোন করছে, চিঠি তো একটা দিছেই, তারপরে ফোনে বলতেছে, আপনিও ফোনে উত্তর দিতেছেন, ফোনাফোনি কইরা সমাধান হবে না। এবং বলতে পারেন তাইলে সে একটা চিঠি দিছে, চিঠির উত্তর হলো পাল্টা চিঠি, চিঠির উত্তর মুখে না। তো আপনি এইভাবে হয়তো টেলিফোন করছে, আপনি উত্তর দিচ্ছেন না স্যার আমরা তো এবার দিতে পারবো না, তো এইটা কোনো লিগ্যাল হলো না। লিগ্যাল হলো আপনাকে চিঠি দিয়ে করতে হবে। এখন আসেন যে ধরেন আপনি একটা চিঠি দিছে, আপনি চিঠি কোনো উত্তরও দেন নাই, বা আপনার এবারে লোকসান হবে বা কোনো কিছু, সেটা মৌখিক বলাতে ওটার কোনো প্রমাণ থাকে না, ওটা কোনো কাজের কথা না। তো ফলে ডিসিটি আপনাকে অ্যাকশনে যেতে পারে, অর্থাৎ আপনার নিয়ম অনুযায়ী গতবার যে ইনকাম হয়েছিল এবারও সে একই ইনকাম হবে। সেই একই ইনকাম হলে আপনার কত টাকা আনুমানিক ট্যাক্স আসে সেটা কোয়ার্টারলি ফার্স্ট ইনস্টলমেন্টে কত টাকা আসে ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে পারবে। বুঝতে পারছেন? ওকে, জি স্যার, ডিসিটির হাত অনেক লম্বা, কিন্তু আবার আইনের হাতে বাঁধা। সেই আইনটা আপনারা শিখিয়ে দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তার মানে আমি রিপ্লাই দিলে, সাথে লজিক দিলে, তার আর অনেক কিছু করা থাকবে। আইনই তো আপনার, আইন যেমন তার আছে, আইন আপনারও আছে, রাইট, বুঝছেন? আইন সবার। আপনি উৎসকত্তরের ডকুমেন্ট গুলা প্রোভাইড করে দিবেন, যেগুলি আপনি মানে যেগুলো দিছিলেন। স্যার ওই যে এই অ্যাডভান্স ট্যাক্স তো আজকে যেটা বলতেছেন যে কোম্পানির জন্য, তো কোম্পানি থেকেও তো স্যার টিডিএস কেটে রাখে, ইম্পোর্ট স্টেজে তো স্যার এআইটি কেটে রাখে। হ্যাঁ, তো আমি অ্যাসেস করে দেখলাম যে টিডিএস বা ইম্পোর্ট স্টেজ থেকে যত টাকা ট্যাক্স কেটে রাখছে, আমার বছর শেষে আমি একটা স্টেটমেন্ট করলাম, প্রফিট স্টেটমেন্ট করলাম যে এত টাকা হবে, এর এগেনস্ট ট্যাক্স এত টাকা হবে। ইম্পোর্ট স্টেজের এবং টিডিএস মিলে আমার সেটা কভার হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও কি স্যার আমার অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে কিনা? নয়াকারে না, দেওয়া লাগবে না। ঠিক আছে। কোশ্চেন অনেক বড়, উত্তর হলে এর চেয়ে সিম্পল উত্তর নাই, শর্ট অ্যান্সার, নয়াকারে না। আপনারা তো দিয়ে দিছেন, আর কেন দিবেন? যেহেতু উৎসকত্তরটা স্যার এই যে আজকে যে অঙ্কটা করালেন, এটার মধ্যে 25 লক্ষ টাকা ট্যাক্স হয়েছে 75%, 18,50,000 টাকা, সরি 75,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। না, দিতে হবে পুরোটাই, পুরো 25 লাখই দিতে হবে। মানে 75% না দিলে, না না 75% না দিলে পেনাল্টি 10% ইন্টারেস্ট দিতে হবে, এরকম। স্যার আমার যদি লাস্ট ইয়ারে যদি টোটাল ট্যাক্স যদি 9 লক্ষ টাকা আসতো, তাহলে কি আমার সমপরিমাণ এই যে পেনাল্টি বা ইন্টারেস্ট দিতে হতো? হ্যাঁ হয়তো। আপনার কথা হলো, কথা খুব সোজা সাপটা। আমার গতবার কি ইনকাম ছিল, গতবার কি ট্যাক্স ছিল, ওইটার দিকে ডিসিটি টাকা তাকাবে না। ডিসিটি এইবারে আমার ইনকাম এস্টিমেট করছে
এবং 1 কোটি টাকা, আমার ট্যাক্স আসছে 25 লাখ টাকা। 25 লাখ টাকার 75%-এ আসে 18,75,000, আর আমি দিছি 10 লাখ। একদম অঙ্ক জলের মতো সোজা। আপনাকে এইভাবে অঙ্ক করতে হবে, আপনাকে পিছে ফিরে তাকাতে পারবেন না। আপনার অতীত ইতিহাস আমি জানতে চাই নাই। আমার নাম কি জানেন আপনি? আমার নাম হলো ডিসিটি। আমার ফর্মুলা দেয়া আছে, আমাকে এই ফর্মুলায় অঙ্ক করতে বলা আছে। আমাকে পিছনের ইতিহাস টানতে বলে নাই যে আমার গতবারের ইনকাম কত ছিল, গতবারের ইনকাম কি 6 লাখ টাকার কম ছিল কিনা, গতবার আদৌ আমার ট্যাক্স হয়েছিল কিনা, গতবার আমার লোকসান ছিল কিনা। অথবা এমনও হতে পারে গতবার আমার অ্যাডভান্স ট্যাক্স, গতবারের নিয়মে যদি আমি অ্যাডভান্স ট্যাক্স দেই তাহলে আমার 9 লাখ টাকা দিলেই হয়। আমি তার থেকে 1 লাখ বেশি দিছি, 10 লাখ, তারপরও এই সিম্পল ইন্টারেস্ট থেকে আমার মুক্তি নাই। একদম ক্লিয়ার যা অঙ্ক, এই অঙ্কটা মাথায় রাখতে হবে, কোনো ফিলোসফিতে কাজ হবে না। স্যার এবার আমার গতবার প্রফিট ছিল বিজনেস, এবার যে কোনো কারণে আগুন লেগে আমার ফ্যাক্টরি বা অফিস পুড়ে গেছে, আমার লস হয়ে গেছে বিজনেস, তাহলে হুম। সেক্ষেত্রে তো আমি আপনার অ্যাডভান্স ট্যাক্স দিব না স্যার? অ্যাডভান্স ট্যাক্স দিবেন না, কিন্তু ডিসিটি কে ওই ধারায় আপনাকে অবহিত করিতে হইবে। আপনার দেওয়ার কথা আপনি না দিয়া আপনি নিজের মতো করে বসে রয়েছেন, ডিসিটি তো জানেন না আপনার আগুন লাগছে। তো ডিসিটি কে আগুন লাগাইতে হবে, আগুন লাগাইতে হবে না, সরি, আগুন লাগানোটা জানাইতে হবে। বুঝতে পারছি স্যার, হ্যাঁ, মানে আমাকে ফর্মাল কমিউনিকেশন জানাতে। এই আর ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।